ওকে, রেকর্ডিংটা স্টার্ট করে দিছি। আমরা হেডার পার্টটা করছিলাম, রাইট? আমরা এখন এই ব্যানারের পোর্শন থেকে হচ্ছে কাজ শুরু করবো। এটা কিন্তু একটা ব্যানার। হ্যাঁ, ব্যানার আর স্লাইডের ভিতরে পার্থক্য কি বলেন তো? স্লাইডারে কিন্তু এখানে দেখবেন হচ্ছে ছোট একটা বাটনের মতন বা সামথিং কিছু একটা হচ্ছে থাকে, যেখানে ক্লিক করলে আপনার নেক্সট ইমেজ আসে। এইখানে একটা আইকনের মতন থাকে সামথিং কিছু একটা, ওইখানে ক্লিক করলে হচ্ছে প্রিভিয়াস ইমেজটা আসে। বাট এটা কিন্তু একটা স্টিল পিকচার দিয়ে একটা হচ্ছে কন্টেন্ট এখানে তৈরি করা, ঠিক আছে? সো স্টিল পিকচার দিয়ে যখন কোনো কিছু করা থাকে, সেটা কিন্তু হচ্ছে কি হয়, ব্যানার। এখানে ব্যানারে দেখেন কি আছে, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে। সো আমরা ব্যানারে মানে ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে মানে ব্যবহার করতে হয় সেটা আমরা দেখবো। তারপর এখানে খেয়াল করে দেখেন যে হচ্ছে এইখানে একটা টাইটেল আছে, হ্যাঁ? এখানে একটা টাইটেল, এখানে একটা প্যারাগ্রাফ ব্যবহার করছে। অ্যাকচুয়ালি এখানে একটা প্যারাগ্রাফ না, এখানে দুইটা প্যারাগ্রাফ ব্যবহার করছে। তারপর এখানে একটা বাটন দিছে। এই বাটনটাকে না সবাই নর্মালি কল টু অ্যাকশন বাটন বলে। হ্যাঁ, কল টু অ্যাকশন বাটন বলতে কি বোঝায় আপনি কি জানেন? যে হচ্ছে একটা ওয়েবসাইটে কল টু অ্যাকশন বাটনটা কিন্তু হচ্ছে যে আপনার কাইন্ড অফ এটাকে দেওয়া হয় এই কারণে, যাতে হচ্ছে এই ওয়েবসাইটের ভিজিটররা যারা হচ্ছে ওয়েবসাইটটা ভিজিট করতেছে, তারা যেন এইটা ব্যবহার করে এই যে যে ওয়েবসাইট তৈরি করছে, মানে হচ্ছে যার ওয়েবসাইট, হ্যাঁ ধরেন হচ্ছে এইটা যে ব্যক্তির ওয়েবসাইট, সে কি চাবে যে হচ্ছে আমার এইখান থেকে হচ্ছে আমার বিজনেসটা গ্রো হোক। সো এই বিজনেস গ্রো করার জন্য কিন্তু হচ্ছে এই কল টু অ্যাকশন বাটনটা হচ্ছে ব্যবহার করা হয়। এখানে অনেক সময় দেওয়া থাকে যে কন্ট্যাক্ট করার মতন একটা অপশন, যেমন এখানে খেয়াল করেন, এখানে লিখছে নটোরাইজ এ ডকুমেন্ট নাও। মানে কি, এখানে ক্লিক করলে এটা হচ্ছে একটা সম্ভবত হচ্ছে যে এটা তো হচ্ছে কি নোটারি ফার্মের, রাইট? মানে নোটারি একটা হচ্ছে ওয়েবসাইট, আমরা তো নোটারি বিষয়টা বুঝি, রাইট? এটা হচ্ছে যে আপনার হচ্ছে উকিলরা আপনার হচ্ছে একটা নোটারির একটা হচ্ছে কাজ করে থাকে, ঠিক আছে? সো ওই টাইপের কাজটা যেন হচ্ছে এই ওয়েবসাইট যারা ভিজিট করতেছে, যারা ইউজার, তারা যেন হচ্ছে এই ওয়েবসাইট থেকে বা এই ওয়েবসাইটের ওনার যে মালিক, যে তার কাছ থেকে যেন হচ্ছে কি করতে পারে, নোটারি সার্ভিসটা হচ্ছে নিতে পারে। তার জন্য কিন্তু এখানে একটা বাটন বানানো হয়েছে। এইখানে যখনই বাটনটাতে ক্লিক করা হবে, তখনই হচ্ছে সে কি করবে, সে হচ্ছে যে এই নোটারিটা হচ্ছে করে তার সাথে কন্ট্যাক্ট করার একটা ইনফরমেশন পাবে, বা সামহাও একটা প্রসেস এখানে হচ্ছে সে পাবে, ঠিক আছে? সো এইটাই কিন্তু হচ্ছে কল টু অ্যাকশন বাটন। সোজা হিসাব আপনার সেলিং বা আপনার বিজনেস এগুলোকে হচ্ছে গ্রো করার সিস্টেমটা হচ্ছে কল টু অ্যাকশন বাটন। ওকে, তো এখানে এই ব্যানার পোর্শনটা আমরা করব। তো এখানে দেখেন আমরা কিন্তু একবারে ওর্স্ট একটা সিচুয়েশন চিন্তা করে কাজ করতেছি। আমাদের সিচুয়েশনটা কি, আমার ক্লায়েন্ট খালি আমাকে ইমেজটা দিছে, আমাকে আর কোনো রিসোর্স সে হচ্ছে কি করতে পারে নাই, দিতে পারে নাই। তো আমরা কি করতেছি, আমরা হচ্ছে আমাদের মতন করে রিসোর্সগুলি হচ্ছে কালেক্ট করে করে নিয়ে হচ্ছে বসাইতেছি, রাইট? সো আমার ক্লায়েন্ট খালি বলছে এরকম একটা ওয়েবসাইট হচ্ছে করতে হবে। এখানে একটা কথা বলে দিই, এখানে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, আপনি কিন্তু এই টাইপের ব্যাকগ্রাউন্ড ইমেজ গুগলে সার্চ করলে এই সিমিলার ক্যাটাগরি পাবেন। বাট হুবহু এই ইমেজটা কিন্তু হচ্ছে পাইতেও পারেন, নাও পাইতে পারেন। না পাওয়ার সম্ভাবনাই হচ্ছে সবচেয়ে বেশি, 99%ই হচ্ছে সম্ভাবনা যে হচ্ছে আপনি এটা হয়তো বা পাবেন না, বা আপনি পেয়েও যেতে পারেন। তখন আপনি কি করবেন, আপনাকে যেটা করতে হবে, আপনি কিন্তু হচ্ছে এই সমস্ত জায়গাতে ডামি ইমেজ, মানে হচ্ছে কি জানে, মানে এই ইমেজটা পরিবর্তে এই ইমেজটার মতন অন্য যে ইমেজ আছে সেগুলো হচ্ছে বসাইতে হবে। ইভেন এই সমস্ত কন্টেন্টগুলির জায়গাতেও অনেক সময় আপনাকে হচ্ছে ডামি কন্টেন্ট বসাই দিতে হবে। কারণ একটু খেয়াল করে দেখেন আপনার কাছে, যে এইখান থেকে আপনাকে হচ্ছে ইমেজটা তো চুজ করতে হবে, রাইট? আপনি এই যে এখান থেকে গেট ইউর ডকুমেন্ট নোটারাইজ রাইট নাও, হ্যাঁ, এইখান থেকে তো হচ্ছে আপনি এই ইমেজটা হচ্ছে কি করবেন, ইমেজ থেকে টেক্সটটা নেবেন। এইটা আপনি হচ্ছে লিখে লিখে এইটা নিতে বললেন। এত এত টেক্সট আপনি কি লিখে নেওয়া আপনার পক্ষে পসিবল? এগুলো কিন্তু পসিবল না। আপনার ক্লায়েন্ট মোস্ট অফ দ্য টাইম আপনাকে এই টেক্সটগুলি, এই টেক্সট এখানে যে হচ্ছে টেক্সট ফাইল, মানে টেক্সটের যে কন্টেন্টগুলি থাকবে, এগুলো আপনাকে একটা ডক ফাইলে প্রোভাইড করবে। বাট যদি ডক ফাইলে প্রোভাইড না করে, সেক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে এগুলো ডামি, মানে ডামি কন্টেন্ট বসায় দিলেই ক্লায়েন্ট পরবর্তীতে এগুলো হচ্ছে কন্টেন্ট বসায় নেয়। অথবা ক্লায়েন্ট এমনও বলতে পারে এই জায়গায় যা কন্টেন্ট আছে সেগুলোই লাগবে, তখন আর কিছু করার নাই। তখন এখান থেকে হচ্ছে আপনাকে দেখে দেখে বসাইতে হবে, ঠিক আছে? এখান থেকে দেখে দেখে আপনাকে টাইপ করে বসাইতে হবে। বাট আবার আরেকটা সিস্টেম আছে, আরেকটা সিস্টেম আছে যেটা হচ্ছে ইমেজ টু টেক্সট। হ্যাঁ, আপনাদেরকে যদি একটু দেখাই, বাট এরা মোস্ট অফ দ্য টাইম আপনার ঠিক মতন হচ্ছে মানে ডাটা দিতে পারে না। আপনি অনলাইনে একটা মানে কিছু প্ল্যাটফর্ম পাবেন যারা ইমেজ টু টেক্সট, ঠিক আছে, কনভার্টার, এটা হচ্ছে আপনাকে এটা কিন্তু অনলাইন কনভার্টার। হুম, আপনি যদি জাস্ট এরকম অনলাইনে রেখে সার্চ করেন, এখানে কিছু ওয়েবসাইট আপনি পাবেন যারা আপনাকে বলবে যে হচ্ছে আমরা কি করতে পারি, আমরা তুমি যদি আমাদের একটা ইমেজ দাও, সেই ইমেজের ভিতরে যে টেক্সট গুলো আছে সেগুলো আমরা হচ্ছে তোমাকে কি করবো, এক্সট্রাক্ট করে দিব। বাট আফসোস, আফসোস হচ্ছে এই কারণে যে দেখা যায় যে 90% ক্ষেত্রেই হচ্ছে ওরা ঠিক মতন আপনাকে কি করতে পারবে না, আপনাকে হচ্ছে এই রিসোর্স গুলি দিতে পারবে না। ওকে, সো চলেন আমরা এই পোর্শনটা কাজ শুরু করি, ঠিক আছে? এই পোর্শনটা আমরা কাজ শুরু করি, করতে করতে হচ্ছে সামনে আগাই। সো দেখেন এখানে আমরা হেডার পার্ট নিছিলাম, তো এইবার আমরা কিন্তু দেখেন আমাদের কিন্তু কিছু কাজের রুলস ছিল। কাজের রুলস কি, আমরা সিমেন্টিক মার্কআপ ব্যবহার করব, ঠিক আছে? আমরা হচ্ছে কোড কমেন্টিং করে করে কাজ করব, এগুলো ছিল না আমাদের রুলস? সো আসেন আমরা এই রুলসগুলো ফলো করে করে কাজ করি। সো এখানে দেখেন হেডার পার্টটা কোড কমেন্টিং করা হয়েছে। এখন এই পোর্শনটার নাম কি দিব? ধরেন এটা হচ্ছে আমরা ব্যানার বলতে পারি, ব্যানার সেকশন, ব্যানার, ঠিক আছে? সো এটাকে আমরা সরাসরি কোড কমেন্টিং করব, BANNER, ব্যানার STRT, ব্যানার স্টার্ট। এবং অবশ্যই কি করতে হবে, ব্যানারের এন্ড করতে হবে, ব্যানার স্টার্ট ব্যানার এন্ড কোড কমেন্টিং।
ঠিক আছে, এরপরে আমাদের যে পার্টটা সেটা হচ্ছে সিমেন্টিক মার্কআপ ব্যবহার করে এই কোডটাকে আমাদের এখানে করতে হবে। ঠিক আছে, সিমেন্টিক মার্কআপ। এখানে খেয়াল করেন তো হেডার পার্টটা হচ্ছে আমরা বসাইছি, হেডার কিন্তু হেডার সিমেন্টিক মার্কআপের নাম, বাট ব্যানারের জন্য কিন্তু সিমেন্টিক মার্কআপের কোনো নাম নাই, মানে ব্যানার নামে কোনো সিমেন্টিক মার্কআপ নাই। কি আছে তাহলে? সেকশন, এসইসিটিআইএন, সেকশন। তো আমরা সেকশন নিব, আর এই সেকশনের ভিতরে একটা ক্লাস দিব। এই ক্লাসটার নাম হবে কি জানেন? এই ক্লাসটার নাম হবে হচ্ছে ব্যানার, BANNER। এখানে যেমন সরাসরি হেডার ধরে আমরা কাজ করতে পারছি, এইখানে আমরা সেকশন নিব, বাট সেকশনের নামটা থাকবে হচ্ছে কি, ক্লাস দিয়ে আমরা হচ্ছে ব্যানার বানাই দিব, বাস। ঠিক আছে, সো এবার ব্যানার। এবার তাকান আরেকটা বিষয় খেয়াল করেন, এখানে আমাদের লেআউটটা দেখছেন যে হচ্ছে লেআউটটা, এই যে দেখেন তো, এই আগে উপরে যে লেআউটটা ছিল আমাদের, মানে দুই সাইডে যেভাবে ফাঁকা ছিল, ঠিক এইটাও কিন্তু হচ্ছে দেখেন সেম। হয়তো আপনার মনে হতে পারে এই সাইডে তো কন্টেন্ট নাই ভাইয়া, কিন্তু আপনি খেয়াল করে দেখেন এই সাইডে কন্টেন্ট তো আছে। আপনি এটা দেখে তো বুঝতে পারতেছেন যে উপরের আর এইটা হচ্ছে র্যাপারটা সেম। ঠিক আছে, সো আমরা কি করবো এখানে দেখেন, আমরা কিন্তু বলছিলাম যে আমরা হচ্ছে এমন ভাবে কোড করব যাতে একটা কোডই আমার বারবার আমি ইউটিলাইজ করতে পারি, সেটা দিয়ে যেন হচ্ছে আমি বারবার কি করতে পারি, কাজ করতে পারি, আমার কিন্তু আলাদা আলাদা বানানোর দরকার নাই। এখন আপনারা যদি চিন্তা করেন, দেখেন অলরেডি কিন্তু এখানে একটা কন্টেইনার নামে আমার একটা র্যাপার বানানো আছে উপরের সেকশনটায়। আমি যদি একটু সিএসএস এ যাই, আপনাদেরকে যদি দেখাই, এই যে কন্টেইনার নামে একটা র্যাপার বানানো আছে, যেটা কিন্তু উইথ মানে ওই 80% ধরে আমি কাজ করছি, সেটাই কিন্তু হচ্ছে আমাকে এখানে হচ্ছে ব্যবহার করতে হবে। সো ডট DSCONTINER কন্টেইনার, আমি জাস্ট এটা ব্যবহার করলাম। সো এটা ব্যবহার করার ফলে কি হবে জানেন, এইটার যা যা কাজ সবকিছু আমি এখানে ইমপ্লিমেন্ট করতে পারবো। বাট আমাকে হচ্ছে একবার বানালেই আমার কাজ হয়ে যাবে, এটা হচ্ছে বারবার বানাবো না, এটা একবারই বানাবো। এখন যদি আপনি বলেন যে ভাই আমি যদি আবার বানাই, তাহলে কি হবে জানেন, কোড আপনি হচ্ছে এক্সট্রা মানে গার্বেজ কোড। গার্বেজ কোড মানে বুঝেন, যে যেই কোডটা আপনি অল্প কোডে কাজ করতে পারতেন, সেই জায়গাতে আপনি হচ্ছে কি করলেন, যে হচ্ছে অতিরিক্ত কোড করে আপনি হচ্ছে গার্বেজ কোডিং করে ফেললেন। ধরেন আপনি যদি অতিরিক্ত করতে চান, সেক্ষেত্রে কি করতে হবে, আপনাকে কন্টেইনার টু এই নামে তো আপনি নিতে পারবেনই না, এই নামে অলরেডি একটা ক্লাস ব্যবহার করছেন, আপনাকে ডিফারেন্ট আরেকটা ক্লাস নিতে হবে। কন্টেইনার টু একটা নিলেন, সেইটা নিয়ে আপনাকে কি করতে হবে দেখেন তো, এই সেম এই জিনিসটাই বসাইতে হবে। তো এই জিনিসটা আমি কেন অপচয় করতে যাব, আমার কোডে যেন হচ্ছে কোনো গার্বেজ কোডিং না হয়, মাথায় রাখবেন। ঠিক আছে, যেটা দিয়ে আমার কাজ হয়ে যাবে সেটাই আমরা ব্যবহার করে কাজ করে ফেলবো। ঠিক আছে, এই জিনিসটা এখানেও ব্যবহার হবে, এই কন্টেইনারটা সেম কন্টেইনার এখানেও ব্যবহার হবে। ঠিক আছে, আমি যদি একটু এখানে এসে একটু রিলোড দেই, আপনারা হয়তো বা কিছু দেখতে পারবেন না, বাট এখানে খেয়াল করেন, আমি একটু আপনাদেরকে এখান থেকে এই বর্ডারটা আবার একটু নিয়ে আসি। হ্যাঁ, এই বর্ডারটা নিয়ে আসলাম কেন, যাতে হচ্ছে আমরা একটু বুঝতে পারি। এই বর্ডারগুলি কিন্তু পরে আমরা রিমুভ করে দিব আফটার ওয়ার্ক, মানে আমাদের কাজ শেষ হওয়ার পর আমরা রিমুভ করে দিব। দেখেন এই যে আমার কিন্তু হচ্ছে নিচের কন্টেইনার, যে এই যে নিচের যে হচ্ছে যে ব্যানার সেকশনের র্যাপার, এটাও কিন্তু চলে আসে, ঠিক ওইটার মাপে কিন্তু এটা চলে আসে। ওকে, সো আমরা এটা ব্যবহার করলাম। এরপরে দেখেন, এরপরে কন্টেইনারের পরে কি হবে, কন্টেইনার আমার নেওয়া ডান। একটা বিষয় খেয়াল করেন, কন্টেইনারের কাজ কি ছিল, দুই পাশ থেকে জায়গা ছেড়ে দিয়ে কন্টেন্টকে মাঝখানে নিয়ে আসা, এটা আমি নিয়ে আসছি। বাট এখানে খেয়াল করে দেখেন তো, এই এতটুকু আবার আমার একটা কন্টেন্ট আছে না, এই যে এতটুকু কন্টেন্ট, এটার জন্য কি করব, এটার জন্য আলাদা একটা র্যাপার। ওকে, এটার জন্য আলাদা একটা র্যাপার নিয়ে সেই র্যাপারের ভিতরে হচ্ছে আমাকে আবার কন্টেন্ট করতে বসাইতে হবে। এখন বলতে পারেন যে ভাইয়া এই র্যাপারটা নেওয়ার কি দরকার আছে? হ্যাঁ, এই যে এর ভিতরে যে একটা হচ্ছে টেক্সট মানে টাইটেল, দুইটা প্যারাগ্রাফ, একটা বাটন, এদেরকে আমার সুন্দর করে মেনটেন করার জন্য ঠিক এইখানে আমাকে কি করতে হবে, অবশ্যই অবশ্যই আরেকটা র্যাপার নিতে হবে। এই র্যাপারের কনসেপ্টটাই কিন্তু হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা কাজ করতেছি কেন এখানে, আমরা এই প্রজেক্ট করে করে আমরা এই কাজের কনসেপ্টগুলি শিখতেছি। সো আমি এখানে ওই ভিতরে ওই কন্টেন্টটুকু ধরার জন্য আমি আরেকটা হচ্ছে কি নিব, আরেকটা হচ্ছে র্যাপার নিব। ঠিক আছে, র্যাপার কিন্তু হচ্ছে এই যে এই জিনিসটাই, কন্টেইনারটা হচ্ছে কিন্তু একটা র্যাপার আমার। ঠিক আছে, সো এই ভিতরের এই কন্টেন্টগুলোকে কন্টেইন ঠিক মতন করার জন্য বা র্যাপিং ঠিক মতন করার জন্য আরেকটা র্যাপার নিব। এখন আসেন র্যাপারের নাম। হ্যাঁ, র্যাপারের নামগুলি কিন্তু হচ্ছে আবার উল্টাপাল্টা দিলে হবে না, রিলিভেন্ট কিছু একটা নাম দিতে হবে। সো ধরেন এটা হচ্ছে ব্যানার কন্টেন্ট, তাই না? তো আমি এখানে সংক্ষেপে বলতে পারি কিন্তু যে B_CONTENT এইটা। তো ব্যানার, এই যে বি কন্টেন্ট বলে না, অটোমেটিক আমি বুঝবো যে ব্যানারের কন্টেন্টগুলি আমি এখানে বসাই দিতেছি। সো এবার আসেন ব্যানার কন্টেন্ট কি কি আছে। এইখানে একটা H1 আছে, এটা একটা H1। ঠিক আছে, এটা একটা H1, নিচে দুইটা পি একটা বাটন। সো আমরা আসেন এখানে H1 নিলাম একটা, তারপরে হচ্ছে H1 এর পরে এখানে নিচে হচ্ছে দুইটা আলাদা আলাদা পি কিন্তু, হ্যাঁ দুইটা পি, তারপর হচ্ছে নিচে, তার নিচে একটা বাটন, BUTTN বাটন। এখন এখানে এই জিনিসগুলি যে আসছে এটা বুঝলাম কিভাবে, দেখেন আপনারাও দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। একটু আমি আপনাদের জুম করে দেখাই। এটা একটা H1। ঠিক আছে, এই পোর্শনটা এটা কিন্তু একটা টাইটেল টাইপের জিনিস, তাই না? তো এটা একটা H1 আমি নিছি। আমরা ইচ্ছা করলে টাইটেল টাইপের এই জিনিসটাকে কিন্তু আমরা H1 থেকে আমরা H6 পর্যন্ত, ঠিক আছে, H1 থেকে H6 এর যে কোনো একটা নিতে পারতাম। বাট যেহেতু একটা হচ্ছে বড় টাইপের টেক্সট, হ্যাঁ, তো এর জন্য আমরা কিন্তু হচ্ছে কি করলাম, যে সবচেয়ে বড় যে টাইটেলটা সেই H1টা হচ্ছে আমরা নিলাম। আবার এখানে একটা রুলস আপনাদের বলে দিই, একটা রুলস ইম্পর্টেন্ট একটা রুলস বলে দিই। সেটা হচ্ছে
যে আপনি যখন এই যে টাইটেলটা নিবেন, H1 টাইপের কনটেন্ট নিবেন, ঠিক আছে? H1 আপনি H1 নিতে পারেন, H2 নিতে পারেন। H3 থেকে আপনি কিন্তু হচ্ছে H6 পর্যন্ত আপনি হচ্ছে যে কোনোটা নিতে পারেন এখানে এই টাইটেলটা বানানোর জন্য। বাট কোনটা নেওয়াটা হচ্ছে আমাদের জন্য বেস্ট হবে? আসেন এই রুলসটা একটু শিখি। এই রুলসটা শিখতে যে আমি আপনাদেরকে একটু এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে একটু হচ্ছে বলি। এসইও মানে বুঝছেন? এসইও মানে কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন জিনিসটা কি? দেখবেন গুগলে একটা একটা সিস্টেম ব্যবহার করে কিন্তু হচ্ছে ওরা কি করে, যখন আপনি কিছু সার্চ করতে যান, কোনো কন্টেন্ট সার্চ করতে যান, তখন কিন্তু ওরা কি করে জানেন? ওদের ওই সার্চ ইঞ্জিনটা ব্যবহার করেই আপনার কন্টেন্টগুলিকে কেউ যদি হচ্ছে সার্চ করে তার হচ্ছে সার্চের রেজাল্ট আকারে আপনাকে দেখায়। যেমন একটা এক্সাম্পল দেখি। আসেন এইখানে। যেমন এখানেই খেয়াল করেন, এখানেই একটু চিন্তা করেন। আমি এখানে কি লিখে সার্চ করছি? ইমেজ টু টেক্সট কনভার্টার অনলাইন, রাইট? এটা লিখে সার্চ করছি। একটু খেয়াল করে দেখেন তো ও এখানে এই রেজাল্টগুলি আমার সামনে কিভাবে নিয়ে আসে। আচ্ছা আমি একটা কাজ করি, আরেকটু সংক্ষেপে আপনাদের সামনে হচ্ছে দেখাই। যেমন ধরেন আমি HELLO অথবা আমি ধরেন হচ্ছে HTML, জাস্ট HTML লিখে আমি একটু সার্চ করতেছি। এখানে খেয়াল করে দেখবেন আমি HTML লিখে সার্চ করার পরে ও আমার সামনে কিছু মানে রেজাল্ট নিয়ে আসে। কিভাবে নিয়ে আসছে? ও কিন্তু ওর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটা, সেটা ব্যবহার করে এই জিনিস কন্টেন্টগুলি নিয়ে আসছে। এখন কথা হচ্ছে যে একটা কন্টেন্ট সার্চ ইঞ্জিনে অপটিমাইজ হয় কিভাবে? সার্চ ইঞ্জিনে কন্টেন্ট অপটিমাইজ হওয়ার অনেক সিস্টেম আছে। অনেক সিস্টেম, ঠিক আছে? অনেকগুলি সিস্টেম আছে। আমরা অনেকগুলি নিয়ে আলোচনা না করলেও আমরা কিছুর একটা হচ্ছে আইডিয়া নিব। যেমন এই H1 থেকে H6 টাইপের যে কন্টেন্টগুলি আপনি ব্যবহার করবেন, এগুলি ব্যবহার করে কন্টেন্ট সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হয়। তারপরে প্যারাগ্রাফ টাইপের যে কন্টেন্ট লিখি সেগুলি ব্যবহার করে সার্চ ইঞ্জিনে ইমেজ অপটিমাইজ হয়। ইমেজ, ঠিক আছে? IMAGE একটা ইমেজ, এই ইমেজ ব্যবহার করেও কিন্তু হচ্ছে কন্টেন্ট কি হয়, সার্চ ইঞ্জিনে অপটিমাইজ হয়। সো আসেন আমরা একটু হচ্ছে খেয়াল করে দেখি যে আসলে কিভাবে কি হইতেছে। দেখেন এই যে HTML লিখে যে সার্চ করছেন, এখানে দেখতে পাচ্ছেন প্রথমে একটা হচ্ছে যে এখানে টাইটেল টাইপের একটা হেডিং টাইপের একটা কন্টেন্ট, এটা কিন্তু হচ্ছে H1 থেকে H6 এর যে কোনো একটা ব্যবহার করে লেখা। তারপর দেখেন এখানে এই যে প্যারাগ্রাফ, এই যে নিচের যে লাইনটা, এটা কিন্তু প্যারাগ্রাফের একটা কন্টেন্ট। এবং এখানে খেয়াল করেন সে HTML পাইছে দেখে এটা আমার সামনে নিয়ে আসছে। টাইটেলে সে HTML পাইছে দেখে সার্চ ইঞ্জিনে এটা নিয়ে আসছে। তারপর ইভেন আপনি যদি ইমেজেসে যান, দেখবেন যেই সমস্ত ইমেজেসে HTML টাইপের হচ্ছে কিছু একটা লেখা আছে, ঠিক আছে? ওই জায়গাতেও কিন্তু হচ্ছে ওরা কি করছে, এই HTML এর পার্টগুলো আমার সামনে নিয়ে আসে। ঠিক আছে? একটা ইমেজ কিভাবে অপটিমাইজ হয় জানেন? ইমেজ অপটিমাইজ হয় হচ্ছে আপনার ইমেজের নেম, মানে ইমেজে যে নামটা থাকে, ঠিক আছে? ইমেজের নাম, তারপর হচ্ছে ইমেজের অল্টার অ্যাট্রিবিউট, হ্যাঁ? ইত্যাদি বিষয়গুলি ব্যবহার করে কিন্তু হচ্ছে ইমেজের নামটা, মানে ইমেজটা আপনি যে নামে রাখবেন। যেমন একটা হচ্ছে সানসেট, সানসেটের ছবি। সো আমি যদি সানসেট নামে হচ্ছে ওই ছবিটা রেখি, মানে সানসেটের ছবি, নামও সানসেট। সো সেক্ষেত্রে কিন্তু হচ্ছে কি হবে জানেন? যে হচ্ছে ওই যে সানসেট লিখে যদি কেউ সার্চ করে, ওই ছবিটা কিন্তু হচ্ছে চলে আসবে। আবার অল্টার অ্যাট্রিবিউটেও যদি আমি সানসেট বলে দেই, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে এটা সার্চ ইঞ্জিনে অপটিমাইজ হওয়ার সম্ভাবনা আরো অনেক বেড়ে যাবে। তো একটা ইমেজের যে নাম, তারপর হচ্ছে ইমেজের অল্টার অ্যাট্রিবিউট, এই সমস্ত বিষয়গুলির উপর ডিপেন্ড করে কিন্তু কি হয়, একটা কন্টেন্টকে হচ্ছে সার্চ ইঞ্জিনে অপটিমাইজ করা হয়। ঠিক আছে? তো এইখানে দেখেন আমরা এই যে এই পোর্শনটা, আমরা তো হচ্ছে মোটামুটি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে একটা হচ্ছে একটু কথা বললাম, তাই না? তো আমরা এখন এই পোর্শনটা করার জন্য কি করব? এই যে এই পোর্শনটা, আমরা এখানে এই পোর্শনটা করার জন্য আমরা H1 নিব। ঠিক আছে? H1 নিব। এখানে একটা রুলস আপনাদের বলে দিই। সেটা হচ্ছে একটা সেকশনে H1 কিন্তু একবারই বসবে। এটা মাথায় রেখেন আবার। ঠিক আছে? এইখানে এগুলোও কিন্তু কিছু রুলস আছে, কিছু স্ট্যান্ডার্ড রুলস। আমরা খালি এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা ইত্যাদি ইত্যাদি এগুলো না, আমরা কিন্তু হচ্ছে কোডের রুলসও হচ্ছে ভালো করে শিখবো। হ্যাঁ, কোডে কিন্তু কিছু রুলস আছে, কোডে কিন্তু হচ্ছে কিছু বাগ আছে। আপনি যদি কিছু উল্টাপাল্টা করেন সেক্ষেত্রে কিন্তু হচ্ছে কিছু বাগ জেনারেট হবে। আপনার কোডটা কি হবে না, স্ট্যান্ডার্ড ফরমেশনে হবে না। তো আপনাকে কিন্তু কোডও স্ট্যান্ডার্ড ফরমেশনে করতে হবে। সো আসেন একটা স্ট্যান্ডার্ড রুলস আপনাদের বলে দিই, যে একটা সেকশন বলতে কি বুঝেন? দেখেন তো এই যে এটা কিন্তু পুরোটা একটা সেকশন। দেখেন ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই যে হেডার, এটা কিন্তু একটা পার্ট আলাদা। ঠিক আছে? এটা একটা আলাদা সেকশন আমরা বলতে পারি। এইটা আলাদা একটা পার্ট, এটা আলাদা একটা সেকশন আমরা বলতে পারি। তো একটা সেকশনে রুলস হচ্ছে যে একটা H1 একবারই বসবে। এটা কিন্তু H1 এর ক্ষেত্রে এই রুলসটা খুব কড়াকড়ি হচ্ছে ব্যবহার হয়। ঠিক আছে? সো আপনি একটা সেকশনে H1 হচ্ছে দুইটা বসাবেন না কেন? সার্চ ইঞ্জিনে H1টা কিন্তু খুব বেশি হচ্ছে আপনার কি করে যে হচ্ছে প্রায়োরিটি পায়। H1 থেকে H6 সবাই পায়, বাট H1টা সবচেয়ে বেশি পায়। বা আবার একটা রুলস আছে এরকম যে হচ্ছে আপনি একটা সেকশনে H1 আপনি একবারই ব্যবহার করতে পারবেন। এখন দেখেন তো এখানে আমি কেন H1 চুজ করলাম? এখানে দেখেন আপনি কন্টেন্ট দেখেই বুঝতে পারতেছেন এটা পুরোটা মিলে কিন্তু একটা মাত্র টাইটেল। সো আমি এখানে H1 ব্যবহার করতে আমার কোনো সমস্যা নেই। বাট একটু খেয়াল করে দেখবেন, এখানে এই সেকশনটার দিকে একটু তাকান।
একটু খেয়াল করে দেখেন তো, এখানে কিন্তু হেডিং আছে, খেয়াল করেছেন এই যে এখানে, বাট এইখানে হেডিংটা দেখেন তো, এই হেডিংটা এই সিমিলার কাইন্ড অফ হেডিং কিন্তু এখানে আরো ব্যবহার হয়েছে। তো আপনি যদি এইখানে এইচ1 ব্যবহার করেন তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু ভুল হবে। তাহলে হচ্ছে এখন কি করবো ভাইয়া, যখন দেখবেন যে সিমিলার কাইন্ড অফ হেডিং পাশাপাশি বেশ কয়েকটা সেকশন, মানে বেশ কয়েক জায়গায় বসে গেছে একটা সেকশনে, সেইখানে আপনি H2 থেকে H3 যে কোনো একটা ব্যবহার করেন। বাট যখন আপনি হচ্ছে একটা সেকশনে দেখবেন হচ্ছে টাইটেল টাইপের একটা হেডিং, মানে স্পেশালি একটা পার্ট, সেখানে আপনি H1, যেমন দেখেন এই সেকশন আমরা এইটাকে H1 হিসেবে ব্যবহার করতে পারি, কোনো সমস্যা হয় না, কারণ এই ফিচার্স এখানে কিন্তু দেখেন এই টাইপের টাইটেল একটাই আছে। বাট এখানে খেয়াল করে দেখেন এই যে ভিডিও চ্যাট, হ্যাঁ, এই যে এই টাইপের কন্টেন্ট কিন্তু এখানে আরো বেশ কয়েকটা আছে, আরো 6টা আছে। সো এইখানে আমরা H1 ব্যবহার করতে পারবো না। মানে একটা সেকশনে আপনি যদি একটা কন্টেন্ট পান ইউনিক টাইপের, সেটা আপনি H1 ব্যবহার করবেন। বাকিগুলি যদি হচ্ছে কোনো জায়গায় দেখেন যে সিমিলারিটি আসে, ঠিক আছে, সিমিলারিটি হচ্ছে চলে আসে, সেক্ষেত্রে আপনি হচ্ছে H2 থেকে H6 পর্যন্ত যে কোনো একটা ব্যবহার করেন, এবং এগুলো হচ্ছে ক্রমান্বয়ে। ধরেন হচ্ছে আপনি এইখানে H2 ব্যবহার করছেন, সো আপনি কিন্তু এইখানেও এই জায়গাতে এগুলি সবগুলিতে হচ্ছে আমরা H2 ব্যবহার করব। কিন্তু আমার যদি হচ্ছে আরো একটা টাইটেল থাকে, ধরেন এইটা একটা টাইটেল, এখানে নিচে আরো একটা সাব টাইটেল আছে, তাহলে কি করবো ভাইয়া, এখানে H2 ব্যবহার করছেন, ওইটা নিচে হচ্ছে H3 ব্যবহার করব। ঠিক আছে, সো এগুলির জন্য কিন্তু H1 থেকে H6 পর্যন্ত আমাকে 6টা টাইটেল বানানো আমাকে দেওয়া হয়েছে। তো আমরা কি করব, আমরা ধরেন হচ্ছে এখানে একটা মেইন টাইটেল, এটা H1, এখানে একটা হচ্ছে একটা মোটামুটি একটা টাইটেল আছে, এটা ধরেন হচ্ছে H2, এইটা নিচে আরো একটা টাইটেল আছে, সেক্ষেত্রে H3। এভাবে ব্যবহার করে আমরা কাজ করব, ওয়ারিড হওয়ার কিছু নাই। আমরা সব কাজগুলোই আমরা হচ্ছে দেখবো, ঠিক আছে। So আমি আবার রুলস একটু বলতেছি, একটা সেকশনে H1 একবার বসাবো, বাট যদি এইরকম সিমিলার টাইপের কন্টেন্ট বারবার হয়, সেক্ষেত্রে H1 মানে না ব্যবহার করে আমরা H2, H3 ইত্যাদি ব্যবহার করব। তো এবার আমাদের পরবর্তী কাজ, হ্যাঁ, পরবর্তী কাজ কি, আমরা এই কন্টেন্টগুলি হচ্ছে বসাবো। এখন কন্টেন্টগুলি না গাইজ আমি এখান থেকে দেখে দেখে, মানে হচ্ছে আপনারা মনে করতে পারেন যে হচ্ছে ভাইয়া লেখে কিভাবে কি করব। আসেন, ওই যে বলছিলাম আপনাদেরকে ইমেজ টু টেক্সট, সরি আমি একবার অন্য অন্য ইয়েতে চলে আসছি, আমি এখানে সার্চ করি আবার ইমেজ টু টেক্সট অনলাইন কনভার্টার। আসেন আপনাদেরকে এইটার একটু কাজ দেখায় যে কিভাবে এখানে থেকে হচ্ছে টেক্সটগুলি এক্সট্রাক্ট করতে হয়। বাট গাইজ এটা 90% ক্ষেত্রেই ওরা হচ্ছে দিতে পারে না, মানে এটা একটা আফসোস, আপনাকে ইমেজগুলি ঠিক মতন ওরা হচ্ছে দিতে পারবে না। যেমন দেখেন এখানে ওরা বলতেছে সিস্টেমটা কি, যে একটা ফাইল সিলেক্ট করেন, ঠিক আছে, যে হচ্ছে যেই ফাইলটা আপনি আপলোড করবেন, সেই ফাইলটা মানে ইমেজের ফাইলটা আপলোড করবেন, সেইখান থেকে আপনি হচ্ছে ল্যাঙ্গুয়েজ চুজ করবেন, সেখান থেকে হচ্ছে আপনি কি করবেন, যে হচ্ছে আপনার টেক্সটের আপনি হচ্ছে ফরমেশনটা চুজ করে আপনি হচ্ছে কনভার্টে করতে দিবেন, তাই না। আসেন আমরা একটু দেখি, আমরা একটু স্নাইপিং, হ্যাঁ স্নাইপিং টুলস নেই, SNIPP, আসেন স্নাইপিং টুল নিলাম, নিয়ে আমরা এই জায়গাটার এতটুকু হচ্ছে টেক্সটের স্ক্রিনশট দিব। ও যদি আমাদের এতটুকু নিতে পারে তাইলে হচ্ছে আমাদের চলবে। সো এখান থেকে আমরা এসে নিউতে ক্লিক করি, ধরেন এতটুকু হচ্ছে দিলাম ফর নাও, দিয়ে ফাইল সেভ অ্যাজ করে আমি ডেস্কটপে সেভ করি নাকি, ডেস্কটপে হচ্ছে কি নাম দিব, ধরুন হচ্ছে এটার নাম দিলাম টেক্সট, সেভ, ক্রস দিয়ে দেন এটা। এবার এইখানে আসেন, সিলেক্ট ফাইলে ক্লিক করেন, আমি আমার ডেস্কটপে যাচ্ছি, এখানে হচ্ছে আমাদের ফাইলের নাম কি ছিল, টেক্সট, এখানে টি নামে খুঁজেন তো, এই যে text.png, রাইট, ওপেন করেন, ওপেন হয়েছে, ইংরেজিতে নিব, আমরা আসেন প্লেন টেক্সটেই হচ্ছে নিলাম, নিয়ে কনভার্ট করি, দেখি কি দেয়। আসেন একটা ফাইলে আসছে, ডাউনলোড করেন এই ফাইলটা, ফাইলটা আমরা ওপেন করি, যদি পেয়ে যাই তাহলে হচ্ছে ভালোই। কি দিছে দেখি, দেখেন এতটুকু টেক্সট কিন্তু হচ্ছে সুন্দর করে দিতে পারছে, দেখছেন, একটু খেয়াল করে দেখেন, বাহ ভালো হয়েছে না, এতটুকু টেক্সটও দিয়ে দিছে। আসেন তো আরেকটু হচ্ছে চেক করব, কি চেক করব, যে হচ্ছে আরো ছোট ছোট যে হচ্ছে যে নিচের যে টেক্সটগুলি সে হচ্ছে দিতে পারেনি কিনা, এই যে এগুলি, যদি দেয় তাহলে হচ্ছে বুঝবো যে হচ্ছে ও রিসেন্টলি ভালো আপডেট করছে, কারণ আমি কিছুদিন আগে ওরে দিয়ে টেস্ট করছিলাম, আমি যে টেক্সটগুলি দিছি সেগুলো হচ্ছে ও দিতে পারে নাই। সো আসেন আবার ফাইল সেভ অ্যাজ টেক্সট টু নাম দেন, ঠিক আছে, সেভ করে ফেলেন। আসেন আরেকটা চেক করি, ঠিক আছে, এটা আমি আবার একটু হচ্ছে রিলোড দিচ্ছি এই সাইডটা, সিলেক্ট ফাইল, দেখি এবার কি করে, যদি এবার পারে তাহলে বুঝবো যে হচ্ছে না, ও পারবে। টেক্সট টু ছিল আমাদের, কি এটা না, এটা না, এই যে সরি,
এই যে text2.png, এটা ওপেন, ফাইল ওপেন হয়েছে। ইংরেজি টেক্সট ডকুমেন্টটা নিয়েন, হ্যাঁ মাইক্রোসফট ওয়ার্ডে করতে পারে না, ম্যাক্সিমাম সময় এটাতে হচ্ছে করতে পারে না। প্লেন টেক্সটটা খালি দেখি কনভার্ট করে দিতে পারে কি না। দেখেন এই যে আমাদের টেক্সট চলে আসছে, এই যে লজিক্যালি। এইটা আসলে খুবই অ্যামেজিং একটা হচ্ছে কাজ তাহলে হচ্ছে ওরা করছে। ঠিক আছে, আমি কিছুদিন আগেও আমি হচ্ছে যে এটা চেক করছিলাম, ঠিক আছে, তখন হচ্ছে কাজ করতে পারিনি, আমি এখান থেকে টেক্সট নিতে পারিনি, বাট জাস্ট আপনারা তাই তাহলে একটা হচ্ছে সাইট, এটা দেখেন এই সাইটটা, হ্যাঁ এটা হচ্ছে অনলাইনের, এই যে এই সাইটটা আপনাদের হচ্ছে ভিডিওতে হচ্ছে রেকর্ড থাকবে এটা। তো আপনারা এই সাইটটা ব্যবহার করেন তাহলে, ঠিক আছে, তাহলে আপনারা কি করতে পারবেন, এই সমস্ত এই যে ইমেজগুলো, সরি টেক্সটগুলো যেগুলো আছে আমাদের ওয়েবসাইটে, এই টেক্সটগুলো আমরা এখান থেকে হচ্ছে নিতে পারবো। ঠিক আছে, সো আসেন এই যে এখানে দেখেন ওর টেক্সট কিন্তু দিয়ে দিছে, ফাইল ডাউনলোড করার দরকার নাই। এই যে দেখেন আমাদের হচ্ছে এই যে টেক্সট এখানে দিয়ে দিয়েছে, সো এটা কপি করেন, কন্ট্রোল সি কপি করেন, কপি করে এটা হচ্ছে কন্টেন্ট আমরা এখানে বসাই দিব। ঠিক আছে, আগে বসাই, বসার পরে হচ্ছে ওইখানে নিয়ে যাবো না। এবার এখানে একটু তাকাই আমরা, একটু খেয়াল করে দেখেন, এখানে আপনাদের একটা বিষয় মনে হতে পারে যে ভাই এখানে আপনি প্যারাগ্রাফ দুইটা নিছেন কেন। একটু ভালো করে খেয়াল করে দেখবেন, এইখানে এটা আলাদা একটা লাইন, ঠিক আছে, এবং তার নিচে এটা আলাদা একটা লাইন, এবং এটা যে আলাদা লাইন বুঝলাম কিভাবে, দেখেন এই লাইনটা শেষ হওয়ার পরে মাঝখানে একটু গ্যাপ আছে, প্লাস এই লাইনটা হচ্ছে শেষ হয়ে নিচে এখান থেকে কন্টেন্ট শুরু হয়েছে, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে হচ্ছে দুইটা প্যারাগ্রাফ। ওকে, সো এখানে শেষ হয়েছে কই 15 মিনিট, হ্যাঁ মানে 15 মিনিটস এইখানে হচ্ছে শেষ হয়েছে। তো এটা হচ্ছে আমার প্রথম প্যারাগ্রাফ। তো এটা এসে এখানে হচ্ছে বসাই। আচ্ছা, আর এই জিনিসটাকে আমরা একটু ফিক্স করি, এটা হচ্ছে লাইনটা ব্রেক করে করে গেছে, তো এখান থেকে এইটা, আর এখান থেকে এইটা। ওকে, 15 মিনিট 15 মিনিটস, আর বাকি পোর্শনটুকু কাট করে নিয়ে যে এখানে বসে দেন। এখানে একটা ব্র্যাকেট ছিল, না এখানে কোনো ব্র্যাকেট ছিল না, আমরা একটা ব্র্যাকেট অতিরিক্ত নিয়ে আসি। এখানে আমাদের এই ব্র্যাকেটটা হচ্ছে হবে না, এই ব্র্যাকেটটা কেটে দেন, ওইটা হচ্ছে 7 হবে। 7, ঠিক আছে। ওকে, এবার বাটনের টেক্সটটা কি আছে, নটোরাইজ এ ডকুমেন্ট নাও, নটোরাইজ এ ডকুমেন্ট, DOCUMENT নাও, ঠিক আছে, ডকুমেন্ট নাও। টেক্সটটা কিভাবে লেখা একটু খেয়াল করে দেখি, সবগুলি টেক্সট বড় হাতের তাই না, আচ্ছা ঠিক আছে, এটা আমরা হচ্ছে বড় হাতের লিখে আমরা এটা করে দিই পারে। সো আগে এখানে খেয়াল করেন আমাদের আমাদের এখানে মানে এইটুকুতে আমাদের যে টেক্সটটুকু দরকার ছিল সেটা হচ্ছে আমরা নিয়ে গেছি। ঠিক আছে, আসেন এবার আমরা হচ্ছে সাইটটাতে একটু হচ্ছে রিলোড দিই। আমাদের টেক্সটগুলি কিন্তু সেখানে দেখতে পারতেছি, রাইট। এবার এখানে এগুলোকে হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের সুন্দর করে হচ্ছে উপস্থাপন করতে হবে, ঠিক এটার মতন করে। সো এইটার মতন করে উপস্থাপন করার জন্য আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজও লাগবে। তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসি, আমরা FRW ফ্রি IMAGES ফ্রি ইমেজেস লিখে আমরা সার্চ করব, এবং এখান থেকে আমরা হচ্ছে পিক্সেলের যে সাইটটা আছে সেই সাইটটায় যাব। ঠিক আছে, এই সাইটটাই হচ্ছে আমরা আমার কাছে হচ্ছে বেস্ট লাগে এই কারণে, কারণ এই সাইটটাতে আপনি হচ্ছে ইমেজ খালি চুজ করতে পারবেন যে তা না, আপনি ইচ্ছা করলে ইমেজের হাইট এবং উইথ আপনার যেই সাইজের লাগবে সেই সাইজের হচ্ছে আপনি নিয়ে আসতে পারবেন। যেমন এখানে খেয়াল করেন আমাদের এই ইমেজটা আপনার হচ্ছে হাইট কত, আপনার হচ্ছে 100 থেকে 200, 100 200 300, 300-এর মতন হচ্ছে এটার হাইট, মানে হচ্ছে ইমেজটার হাইট হচ্ছে 300 পিক্সেল, আর উইথ হচ্ছে আপনার 900 পিক্সেলের মতন, ঠিক আছে, সামথিং 900/300। সো আমরা এরকম করে হচ্ছে একটা রেশিওতে আমরা ইমেজে হচ্ছে একটা চুজ করে নিতে পারি। কি নিব, এখানে ধরেন যে হচ্ছে এখানে কিন্তু হচ্ছে ইমেজটা আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই সিমিলার কাইন্ড অফ, হ্যাঁ মানে হচ্ছে বিজনেস বা হচ্ছে ল্যাপটপ নিয়ে একটা পার্সন, হ্যাঁ ইমেজ আপনি হচ্ছে এখানে কিন্তু এই ইমেজটা আপনি হচ্ছে এক্সট্রাক্ট করতে পারবেন না, রাইট। সো আমাকে কি করতে হবে, সিমিলার কাইন্ড অফ একটা ডামি ইমেজ অন্যটা হচ্ছে বসায় দিয়ে কাজ করতে হবে। সো এখানে ইমেজটা যেন হচ্ছে সিমিলার এইটার মতনই হয় সেটা হচ্ছে আমরা একটু হচ্ছে বের করার চেষ্টা করবো। সো আমি একটু ইমেজটা চুজ করি, একটা ইমেজ। দেখেন ইমেজটা আমরা হচ্ছে বিজনেসম্যান, হ্যাঁ এটা যেহেতু একটা হচ্ছে ব্যবসায়ী বা সামথিং এরকম একজনের ছবি, সো আমরা বিজনেসম্যান লিখে সার্চ করছি। ঠিক আছে, আপনি ইচ্ছা করলে কিন্তু অ্যাডভোকেট বা ওয়েটার টাইপের হচ্ছে লিখেও সার্চ করতে পারতেন। তো এখান থেকে আমার মনে হয় যে হচ্ছে এই ইমেজটা হচ্ছে হলেই আমাদের মোটামুটি হয়ে যাবে। সো এই ইমেজটা হচ্ছে সিলেক্ট করি, করে আমরা এই ইমেজটা ফ্রি ডাউনলোডে এটা দেওয়ার আগে আমরা এখান থেকে হচ্ছে সাইজটা হচ্ছে ডিফাইন করে দিব। আমাদের উইথ কত আমরা দেখছিলাম হচ্ছে 900, তাই না, 900 বাই আমাদের হচ্ছে হাইট লাগবে কত, আমাদের হচ্ছে একটু দাঁড়ান হাইটটা ভুলে গেলাম তো, 1 2 3, 100 200 300, 300-এর মতন, তিন নাকি 100 200 300 400-এর মতন আর কি হচ্ছে হাইট লাগবে। সো এখানে এসে আমরা 900/400, আচ্ছা 900/400 না বলে একটু বাড়ান, এটা হচ্ছে 1000 করে দেন। ঠিক আছে 1000, আরে কি হইতেছে, ইমেজটা হচ্ছে, দাঁড়ান 1 মিনিট,
1000 বাই আমরা হচ্ছে এখানে আরো এক বাড়াই দিই 1000 বাই 500, ঠিক আছে, অথবা 1000 বাই 400 এটাই নিই, তাহলে হচ্ছে মোটামুটি না রেশিওতে হচ্ছে কি হয় 1000 বাই তাহলে হচ্ছে 100 450 দেন, ঠিক আছে, মানে হচ্ছে একটু এই করে দিলাম। সো এইটা আমরা হচ্ছে ডাউনলোড করে ফেলি। হাই হাই এটা না তো, সরি রং ইমেজ ডাউনলোড হয়েছে। 1000 বাই 450 এটা ফ্রি ডাউনলোড করি। সো এটাকে কাট করি, কাট করে প্রজেক্ট ফোল্ডার ইমেজেস নামে ফোল্ডারের ভিতর নিয়ে যে ওইকে এইখানে রাখেন আর হচ্ছে রিনেম করে দেন, ঠিক আছে, BUSINESS বিজনেস রাখেন ওখানে নাম, জাস্ট হচ্ছে ওকে বিজনেস রেখে দিলাম। আপনি আরো রিলেভেন্ট নাম হচ্ছে রাখেন, কোনো সমস্যা নেই। তো এখানে দেখেন একটু লেআউটটা দিকে তাকান, এটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা বসবে কিন্তু পুরো সেকশন জুড়ে, আপনার যে হচ্ছে ওয়েবসাইট আপনি বানাচ্ছেন তার পুরো পোর্শন জুড়ে কিন্তু হচ্ছে ওকে মানে ওকে আপনার হচ্ছে বসাতে হবে। ওকে কিন্তু আপনার শুধুমাত্র এই কন্টেইনারের ভিতর হচ্ছে রাখলে হবে না, রাইট? তো আমরা এই ইমেজটা বসাবো কই, এই ব্যানারে, এই সেকশনটা কিন্তু হচ্ছে আমার একবারে সব কিছুর হচ্ছে পিছনে থাকতেছে। সো আসেন আমরা সিএসএস এ এই পার্টগুলো এখান থেকে হচ্ছে করা শুরু করি। আমরা এখানে এটা হচ্ছে হেডার, হেডার HEADER হেডার এন্ড এই পার্টটাতে, এইটার পরে হচ্ছে হেডার এন্ডের পরে আমরা এখানে কাজ করতেছি কি নিয়ে, ব্যানার স্টার্ট। সো ব্যানার স্টার্ট, ব্যানার এন্ড। সো এখানে আবার ব্যানার, এখানে দেখেন কন্টেইনার, তাই না? এখন কন্টেইনার নিব না, একটা কথা বারবার বলে দিই, দেখেন এখানে অলরেডি কন্টেইনারে কাজ করে দেওয়া আছে, আমি কি এখানে কন্টেইনার আমাকে নিতে হবে? 101 বার বলবো হচ্ছে না, ঠিক আছে, কেন? আমার হচ্ছে তাহলে তো হচ্ছে উল্টাপাল্টা হয়ে যাবে, কোড হচ্ছে একই জিনিস আমি বারবার করতেছি, ভুল হবে এটা আমার, তাই না? তো আমার এখান থেকে তো কন্টেইনার কাজ হয়ে যাচ্ছে, সো আমাকে কন্টেইনার আবার নেওয়া দরকার নেই, আমার নিতে হবে হচ্ছে এই যে বি কন্টেন্ট, এটা নিব আমরা ডট দিয়ে এই বি কন্টেন্ট। এবার লাস্ট ক্লাসে আমরা ডিসেন্ডেন্ট সিলেক্টর শিখছিলাম, মনে আছে? যে হচ্ছে এই যে কি বলে যে হচ্ছে ব্যানার কন্টেন্টের হচ্ছে H1 ধরবো, তাহলে ব্যানার কন্টেন্ট বলে H1 কল করব। আবার এই দুইটা পি কিন্তু সেম, একটু খেয়াল করে দেখেন এই যে দুইটা পি এর স্টাইল কিন্তু সেম, তো আমরা একটা পি ধরলেই কিন্তু হচ্ছে আমাদের কাজ হয়ে যাবে, ঠিক আছে। সো ব্যানার কন্টেন্ট এইখানে আমরা হচ্ছে একটা ধরলাম H1, তারপরে এইখানে একটা কন্টেন্ট ধরবো হচ্ছে পি, একটা ধরবো হচ্ছে কি বাটন, BUTTON বাটন, BUTTON বাটন। এখানে এসে রিলোড দেন, তাহলে ওই সিএসএস গুলো এখানেও পাবে, নাহলে কিন্তু হচ্ছে সিএসএস পাবে না, ঠিক আছে। তো আসেন ব্যানার কন্টেন্ট আমরা কাজ করি। এইখানে সবার প্রথমে আমাদের এই ব্যানার কন্টেন্টের এই জায়গাতে হচ্ছে কাজ হবে। এই ব্যানার কন্টেন্টে কি কাজ, এই ইমেজটা হচ্ছে এখানে বসাইতে হবে আমার, ব্যানার কন্টেন্টে ইমেজ বসাইতে হবে। সো ইমেজ, যদি হচ্ছে ইমেজ বসাতে চাই, এখানে আমাকে কি করণীয়, আমাকে দেখেন এখানে এই যে ব্যানারের এখানে এসে আমাকে ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখতে হবে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ। এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা লিখে, ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টিটা লিখলেই খালি হবে না, আপনাকে এখানে ইউআরএল লিখতে হবে, লিখে ফার্স্ট ব্র্যাকেটের স্টার্টিং এন্ডিং। এইবার আপনাকে এই ব্যাকগ্রাউন্ড ইমেজের ইউআরএল এ আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার ইমেজটাকে এখানে এসে হচ্ছে লিংক করাইতে হবে, ঠিক আছে। ইমেজটা এখানে লিংক করাবো মানে আপনার ইমেজটা এটার সাথে হচ্ছে কানেক্ট করাবেন। এখন ইমেজটা লিংক করাবো কিভাবে, দেখেন আমরা নরমালি আমরা যখন হচ্ছে এখানে নরমাল একটা ইমেজ থাকতো, ধরুন হচ্ছে এখানে একটা ইমেজ আছে, এখানে একটা ইমেজ আমরা কিভাবে কানেক্ট করতাম, আমরা সরাসরি একটু ভালো করে খেয়াল করবেন, এখানে একটা বিষয় বোঝার আছে। আমরা বর্তমানে দেখেন তো আমরা এই যে এখানে যে কাজ করতেছি এটা কোনটা, এই লোকেশনটার নাম কি, এটা কিন্তু index.html। তো আমরা বর্তমানে index.html এখানে আছি, এইখান থেকে আমরা হচ্ছে ইমেজেস ফোল্ডারে যাই, পরে এখান থেকে যেই ইমেজটা দরকার সেই ইমেজটাকে আমরা কল করে আমরা নিয়ে চলে আসতে পারি, রাইট? বাট এখন আমরা যেই ফরমেশনে যাব, এই ইমেজটা কিন্তু নর্মাল ইমেজ আকারে আমাদের ব্যবহার হবে না, এই ইমেজটাকে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ আকারে ব্যবহার করতে হবে, মানে আমাদের পুরো কন্টেন্টের ব্যাকগ্রাউন্ডে এই ইমেজটা থাকবে। সো এই টাইপের হচ্ছে ব্যবহার করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের হচ্ছে এই যে style.css এ যে ইমেজটা হচ্ছে আমরা কানেক্ট করতে হবে, ব্যাকগ্রাউন্ড ইমেজগুলি কানেক্ট হয় হচ্ছে এই যে style.css যে ব্যাকগ্রাউন্ড ইমেজ বলে ইউআরএল এর, এইখানে ইউআরএল এ আমরা হচ্ছে ওই ইমেজটার ইউআরএলটা ধরাইতে হবে। সো ইমেজটার ইউআরএল এখন ধরাবো কোথায়, কিভাবে? আচ্ছা একটু চিন্তা করি তো, আমরা বর্তমানে আসি কই, আমরা কিন্তু হচ্ছে বর্তমানে style.css আছি, বর্তমানে কোথায় আছি একটু খেয়াল করে দেখেন, বর্তমানে আমরা হচ্ছে এই যে style.css এই লোকেশনটাতে আছি। তো এইখান থেকে দেখেন আমাকে এই ইমেজটা কানেক্ট করতে হবে, এই যে এই ইমেজের ফোল্ডারের ভিতরে যে এই ইমেজটাকে কানেক্ট কিভাবে করব, ভালো করে খেয়াল করেন, এটা আমার প্রজেক্ট ফোল্ডার,
আমি বর্তমানে আছি কই, বর্তমানে আছি স্টাইল ডট সিএসএস এ। তো আমাকে স্টাইল ডট সিএসএস এর ভিতর থেকে কিন্তু হচ্ছে বের হইতে হবে। বের হয়ে আমাকে এই লোকেশন মানে এই রুট ডিরেক্টরি বরাবর আসতে হবে। পরে এইখান থেকে আমাকে আবার ইমেজেস ফোল্ডারের ভিতরে ঢুকতে হবে। পরে এই ইমেজটা কিন্তু হচ্ছে আমি কল করতে পারবো। ভালো করে বুঝেন, ঠিক আছে? এই সিস্টেমটা আমি যদি আপনাদেরকে এখানে একটু হচ্ছে এঁকে দেখাই, জাস্ট একটু যদি হচ্ছে আমি আপনাদেরকে একটু মডেলটা বুঝাই। ধরেন নর্মালি যখন হচ্ছে আপনি ইন্ডেক্স ফোল্ডার থাকেন, আইএনডিইএক্স ইন্ডেক্সে থাকেন, আপনাকে ইন্ডেক্সে কিন্তু হচ্ছে তেমন কোনো কষ্ট করতে হয় না। ইন্ডেক্সে যখন আপনি থাকেন, আপনি কি করতেছেন, ধরেন হচ্ছে এটা আপনার ইমেজেস নামে ফোল্ডার, ঠিক আছে? ইমেজেস নামে ফোল্ডারের ভিতরে হচ্ছে আপনার ইমেজটা আছে। আপনি এখানে কি করেন, আপনি খালি ইন্ডেক্স থেকে হচ্ছে ফোল্ডারে আসেন, সেই ফোল্ডার থেকে আসলেই আপনি হচ্ছে ওই ফাইলটা অ্যাক্সেস করতে পারেন। বাট এখন জিনিসটা ওইরকম হবে না, এখন জিনিসটা একটু ঘুরায় হবে। এখন বর্তমানে আপনি আছেন হচ্ছে এখানে একটা ফোল্ডার, এই ফোল্ডারটার নাম হচ্ছে সিএসএস ফোল্ডার, এইটা হচ্ছে আপনার ইমেজেস ফোল্ডার। আপনার দুইটা ফাইল দুইটা ফোল্ডারের ভিতরে, এখানে হচ্ছে আপনার STYLE স্টাইল, আর এইখানে হচ্ছে আপনার যে ইমেজটা ব্যবহার করবেন, ধরেন হচ্ছে BUSINEWS বিজনেস। তো আপনাকে এইখান থেকে দেখেন আপনি কিন্তু কানেকশনটা, আপনি এই কানেকশনটা এতক্ষণ তো হচ্ছে এই মানে আগে কানেকশনটা কিভাবে করতাম, ইন্ডেক্স থেকে একটা লোকেশনে আসতাম, সেই লোকেশনটার ভিতরে আমরা হচ্ছে সরাসরি চলে যেতে পারতাম। বাট এখন হচ্ছে কাইন্ড অফ লোকেশনটা মানে এরকম হবে না। আমরা কিন্তু স্টাইল থেকে বিজনেসে এইভাবে সরাসরি আসতে পারবো না। আমাদের আসতে হবে কিভাবে, আমাদের স্টাইল থেকে আমাদের ওই ফোল্ডারে যেতে হবে, সিএসএস ফোল্ডার। সেই সিএসএস ফোল্ডারে যখন আমরা আসবো তখন আমরা রুট ডিরেক্টরিতে চলে আসি। সেইখান থেকে হচ্ছে আমাকে আবার যেতে হবে হচ্ছে বিজনেস ফোল্ডারে, এবং সেইখান থেকে আমাকে যেতে হবে হচ্ছে বিজনেসের যে মানে সরি ইমেজেস ফোল্ডারে, সেই ইমেজেস ফোল্ডার থেকে আমার যাইতে হবে হচ্ছে আমার ইমেজেসটাতে। তো আমরা এইটা বুঝছি, আসেন এবার ইমপ্লিমেন্ট করি। তো এইখানে একটু খেয়াল করেন, আমি এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজেস এইখানে ইউআরএল এসে যখন এখানে ক্লিক করতেছি, একটু খেয়াল করতেছেন আমাকে স্টাইল ডট সিএসএস একটা সাজেশন দিতেছে। কেন বলেন তো? কারণ ও মানে বর্তমানে আমরা যে লোকেশনটাতে আসি, এখানে ও একটা ফাইলই রাখছে, এখানে এই একটা ফাইলই পাইতেছে। আমার এখানে না গাইজ অটো ফাইল নেম জেনারেট করা একটা সাজেশন মানে একটা প্লাগইন এখানে ইনস্টল করা আছে। এইটা আপনারা কেউ এখন ইনস্টল করবেন না। আপনাদের এইচটিএমএল এর পোর্শন যখন আমরা শেষের দিকে যাব, তখন হচ্ছে কিছু প্লাগইন আমি আপনাদেরকে বলে দিব, হ্যাঁ কোনটা কোনটা হচ্ছে ইনস্টল করতে হবে। আপনারা হচ্ছে আমাকে এইচটিএমএল এ একটু হচ্ছে নেক্সট উইক না, নেক্সট উইকের পরের উইক, ঠিক আছে? মানে হচ্ছে এর পরে শুক্রবারে, পরে শুক্রবার আপনারা আমাকে মনে করে দিবেন, তখন হচ্ছে আমি ওইটা হচ্ছে আপনাদেরকে প্রোভাইড করব যে কিভাবে কি করতে হয়, ঠিক আছে? এই প্লাগইনগুলি কোনটা ইনস্টল করলে আপনার কোডটা হচ্ছে খুব ফাস্ট হবে সেগুলো। বাট এখন না, কারণ এখন করলে আপনাদের কি হবে জানেন, আপনাদের হচ্ছে কোডিং এর যে হচ্ছে যে আইডিয়াটা সেটা জেনারেট হবে না। সো খেয়াল রাখেন, এখন আমি কি করতেছি দেখেন, আমাকে এখান থেকে বের হইতে হবে। প্রথম কাজ, আমাকে স্টাইল ডট সিএসএস থেকে বের হয়ে এই রুট ডিরেক্টরিতে আসতে হবে, ব্যাকে যেতে হবে। ব্যাকে আমরা যখন সামনে যেতাম তখন মনে আছে যে ফরওয়ার্ড স্ল্যাশ দিতাম, বাট যখন আপনি ব্যাকে যাবেন তখন ব্যাকে যাওয়ার সিস্টেম কি জানেন, আপনাকে ডট, তারপরে আরেকটা ডট, একটা ফরওয়ার্ড স্ল্যাশ, এইটা দিলে হচ্ছে আপনি পিছনে আসলেন। ঠিক আছে? এই যে দেখেন আমি পিছনে আসছি, কিন্তু আমি পিছনে বের হয়ে আসছি এবং এইখানে দেখেন আমি রুট ডিরেক্টরিতে আসছি, এবং এখানে সে আমাকে অনেক সাজেশন দিতেছে। কি দিতেছে দেখেন তো, সে আমাকে সিএসএস ফোল্ডার সাজেশন দিতেছে, ইমেজেস, ইন্ডেক্স ডট এচটিএমএল। বর্তমানে কিন্তু আমি রুট ডিরেক্টরিতে আছি, সো এই কারণে কিন্তু সে এই ফাইলগুলি পাইতেছে, আমাকে সাজেশন দিতেছে। সো এখান থেকে দেখেন আমি যাব কই, আমি ইমেজেস ফোল্ডারে যাব কিন্তু। সো এখানে ইমেজেস লিখে ফরওয়ার্ড স্ল্যাশ, এবার ইমেজেস লিখে যখনই আপনি ফরওয়ার্ড স্ল্যাশ দিবেন তখন কিন্তু হচ্ছে ওর ভিতরে ইমেজগুলি আপনি মানে সব ব্যবহার করতে পারবেন। এখান থেকে আমাকে কোন ইমেজটা ব্যবহার করতে হবে, আমাকে বিজনেস ছবির যে ইমেজ আছে সেটা, সো মানে বিজনেসের ইমেজটা, ঠিক আছে? সেটা আমি হচ্ছে এখানে সেভ করলাম। সেভ করে এসে রিলোড দেন, দেখেন আর ব্যাকগ্রাউন্ড ইমেজটা হচ্ছে কিন্তু এখানে চলে আসে, ঠিক আছে? এবং এখানে বেশ কিছু আরো কাজ বাকি আছে। বাট তার আগে আপনারা আমাকে এইটা বলেন যে হচ্ছে আপনারা এই যে কানেকশনটা কিভাবে করছি সেটা বুঝতে পারছেন কিনা। আমি আপনাদেরকে আবার বলতেছি, ভালো করে খেয়াল করেন। ইউআরএল লিখতে হবে, কিন্তু ইউআরএল লিখে আমি বর্তমানে দেখেন আমি স্টাইল ডট সিএসএস এ আছি, মানে আমি সিএসএস ফোল্ডারে। সো এখান থেকে আমাকে বের হইতে হবে। বের হওয়ার জন্য একটা, দুইটা, তারপর হচ্ছে একটা ফরওয়ার্ড স্ল্যাশ, মানে দুইটা ফুল স্টপ দিয়ে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়া মানে হচ্ছে আপনি পিছনের দিকে গেলেন, ঠিক আছে? পিছনের দিকে গেলে আমি রুট ডিরেক্টরিতে আসছি। এবার এখান থেকে আমি যেই ফোল্ডারে মানে যেইখানে যাব, আমি ইমেজেস ফোল্ডার দরকার, আমি ইমেজেস, আপনার কিন্তু এই সাজেশন আসবে না, আপনাদের কিন্তু এগুলি লিখতে হবে। ইমেজেস ফোল্ডারের ভিতরে বিজনেস ডট জেপিজি। এবং আরেকটা কথা বলে দেই, এই ফাইলের এক্সটেনশন, এই ফাইলের নাম এগুলো কিন্তু সব ছোট হাতের রাখবেন, ঠিক আছে? অনেকে কিন্তু হচ্ছে বড় হাতের রাখেন উল্টাপাল্টা, পরে কিন্তু হচ্ছে কাজ করে না, এগুলি মাথায় রাখেন। এই জেপিজি নাম, হ্যাঁ, এই যে ফাইলের এক্সটেনশনের নাম কিন্তু সব ছোট হাতের হবে, ঠিক আছে? নাহলে কিন্তু গিটহাবে যখন আপলোড করবেন তখন কাজ করবে না। সো দেখেন আমি হচ্ছে যখন লিংক করলাম, রিলোড দিলাম, আমার ইমেজটা কিন্তু এখানে দেখাইতেছে, ঠিক আছে? বাট এবার ইমেজটা তো দেখাইতেছে, এখানে কিন্তু কিছু প্রবলেমও আছে। কি প্রবলেম বলেন তো? আমি ইমেজটা আমি কিন্তু নিচে হচ্ছে 1000 উইজের,
এই উইথটা হচ্ছে মানে 1000 উইথে নিব না কত নিয়ে উইথে নিব, এইটা হচ্ছে আসলে আমার কাজের উপর ডিপেন্ড করে হচ্ছে আমাকে চুজ করতে হবে। যখন আমরা হচ্ছে এই দেখেন এখানে আমরা আনুমানিক মেপে আমরা হচ্ছে 1000 এর মতন সামথিং একটা নিছি। যখন আমরা পিএসডি দিয়ে কাজ করব তখন কিন্তু পিএসডি থেকে আমাদের যে ইমেজটা দেওয়া থাকবে সেই ইমেজটাই আমাদের ওই সাইজে নিতে হবে। সো সাইজ নিয়ে আমাদের হচ্ছে কোনো ফ্যাক্ট না, বাট এখানে দেখেন জিনিসটা কি, এই ইমেজটা আমার ওয়েবসাইটের কন্টেন্ট অনুযায়ী ছোট হয়ে যাওয়ার কারণে দেখছেন ইমেজটা যে রিপিট হইতেছে। দেখেন এইখান থেকে ইমেজটা শুরু হয়ে এইখানে এসে শেষ হয়েছে একবারে, আবার এখান থেকে এসে হচ্ছে এই জায়গায় যে শেষ হয়েছে, মানে কিন্তু এখানে একটা ইমেজই দুইবার রিপিট হয়ে গেছে। এখানে অ্যাকচুয়ালি কি হয়েছে, ইমেজটা রিপিট হয়েছে, এই ইমেজ রিপিট হতে দেওয়া যাবে না। সো এখানে আপনাকে বলতে হবে ব্যাকগ্রাউন্ড রিপিট, এখানে বলতে হবে হচ্ছে নো রিপিট। নর্মালি আপনি যখন একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করবেন ও কিন্তু হচ্ছে রিপিট হতে থাকে, ভালো করে বুঝে নিয়েন। একটা মানে একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড ইমেজের যদি আপনি একটা ইমেজ বসান, ওর রুলসটা হচ্ছে ও অটোমেটিক্যালি রিপিট হতে থাকবে। দেখেন এখানে রিপিট হয়েছে কিন্তু, বাট আমরা চাবো না, ঠিক আছে, আমরা এই টাইপের, আমরা যখন এই টাইপের কন্টেন্ট বসাবো তখন আমরা চাবো না যে আমাদের হচ্ছে ইমেজটা রিপিট হোক। সো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড রিপিট বলে নো রিপিট বলবো। এবার রিলোড দেন, দেখেন কি হয়েছে, ইমেজটা এইখান থেকে শুরু হয়ে এই এতটুকু পর্যন্ত এসে শেষ হয়ে গেছে। বাট আমাদের তো এই ছোট ইমেজ দিলেও হচ্ছে আমাদের হবে না, আমাদের কি লাগবে, এই ইমেজটাই আমাদের পুরোটা জায়গা যেন হচ্ছে জুড়ে থাকে সেইটা আমাদের করতে হবে। সো এইটা করার একটা সিস্টেম হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড সাইজ আমাদের এখানে বলতে হবে হচ্ছে কি, যে হচ্ছে কভার। দেখেন COVER কভার। তো ব্যাকগ্রাউন্ড সাইজ আপনি যখনই কভার বলবেন, একটু রিলোড দেন, এই ব্যাকগ্রাউন্ড সাইজটা কভার বলছেন না, দেখেন ওই ছোট ইমেজটাকে সে টেনে একবার হচ্ছে পুরো জায়গাটা, সে হচ্ছে ওয়েবসাইটে এবার যতটুকু জায়গা পাবে, হ্যাঁ স্ক্রিন যদি আপনার ওয়েবসাইটের স্ক্রিন যদি ছোট হয়, সে ছোট জায়গাতেই হচ্ছে সেই ইমেজটাকে পুরোটা দেখাবে। যদি ওয়েবসাইটের স্ক্রিন হচ্ছে আপনার বড় হয়, সেই বড় স্ক্রিনেই ওই যতটুকু ইমেজ পাবে ততটুকু হচ্ছে সে কি করবে, পুরোটাকে হচ্ছে দেখাবে, ফিট করে হচ্ছে রাখবে। ঠিক আছে, সো এটার জন্য কি করতে হবে, আমাকে বলতে হবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। ওকে, এখানে এখানে আপনাদেরকে ছোট্ট একটা টিপস একটু আমি হচ্ছে দিয়ে দিই। এখন আরেকটা টপিক আপনাদেরকে একটু বোঝাই, সেটা হচ্ছে BROWSER ব্রাউজার SUPPORT সাপোর্ট। এই জিনিসটা হয়তো বা কাজ করতে যে আরো সামনে ইনশাল্লাহ পাবো, তখনও আবার হচ্ছে আমি বুঝাবো না, বাট ফর নাও আপনাদেরকে একটা মানে একটা নতুন কন্টেন্ট বুঝাই। এটার নাম হচ্ছে ব্রাউজার সাপোর্ট। ব্রাউজার সাপোর্ট জিনিসটা কি ভাইয়া, দেখেন তো আমরা কিন্তু মানে বিভিন্ন মানুষ আমরা বিভিন্ন রকমের ব্রাউজার ব্যবহার করি। যেমন আমরা ম্যাক্সিমাম পার্সন আমরা যারা এশিয়া মহাদেশে থাকি বা ইউরোপের কান্ট্রিতেও এখন ম্যাক্সিমাম দেশেই দেখা যায় হচ্ছে ইউরোপ আমেরিকা সব জায়গাতে গুগলটা সবাই ব্যবহার করি সবচেয়ে বেশি। গুগলের পরে আবার চিন্তা করবেন যারা হচ্ছে একটু ডেভেলপমেন্ট প্রসেসে কাজ করে, যারা হচ্ছে মানে ডিজাইনিং ডেভেলপমেন্টে কাজ করে, তারা কিন্তু মজিলা ফায়ারফক্স যেটা সেই টাইপের ব্রাউজারটা ব্যবহার করে। ঠিক আছে, তারপর দেখবেন অ্যাপেলের যারা হচ্ছে ইউজার তারা আপনার সাফারিটা হচ্ছে ব্যবহার করে। আবার অপেরাও কিন্তু নামে একটা ব্রাউজার আছে। ঠিক আছে, আবার দেখবেন মাইক্রোসফট ওয়ার্ড, হ্যাঁ মাইক্রোসফট ওয়ার্ড আমরা তো হচ্ছে সবাই উইন্ডোজ প্ল্যাটফর্ম ব্যবহার করি। আমরা কিন্তু আমাদের দেশে দেখা যায় হচ্ছে এশিয়া মহাদেশ বা আমরা এই টাইপের দেশে আমরা কিন্তু বিভিন্ন রকমের ব্রাউজার ব্যবহার করে আমরা অভ্যস্ত কাজ করি, কিন্তু বাইরের দেশে অনেকেই আছে যারা হচ্ছে দেখবেন যে হচ্ছে যে যেই উইন্ডোজটা উনি ব্যবহার করতেছে সেই উইন্ডোজের সাথে যে ব্রাউজারটা আছে সেটা দিয়ে কাজ করে। যেমন বাইরের দেশে ম্যাক্সিমাম সময় সবাই হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার, ঠিক আছে, ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে হচ্ছে কিন্তু কাজ করতো, বাট বর্তমানে কিন্তু ইন্টারনেট এক্সপ্লোরার কেউ আর ব্যবহার করে না। কেন? কারণ এখন মাইক্রোসফট হচ্ছে আপনার কি নিয়ে আসে বলে তো, মাইক্রোসফট ইডিজি, মাইক্রোসফট এজটা হচ্ছে নিয়ে আসে, এখন সবাই হচ্ছে মাইক্রোসফট এজ ব্যবহার করে। ঠিক আছে, সো এখানে দেখেন এই যে এখানে এই জিনিসগুলি যে লিখলাম এগুলো কি, এগুলো হচ্ছে ব্রাউজার। তো এই ব্রাউজারের উপরে ডিপেন্ড করেও কিন্তু হচ্ছে কোড আপনার হচ্ছে কিছুটা দেখা যাচ্ছে একটা কোড আপনি করছেন, সেই কোডটা একটা ব্রাউজারে সাপোর্ট করলেও আরেকটা ব্রাউজারে সাপোর্ট করে না, এটা কিন্তু সব জায়গায় করে না। এটা কিন্তু দুই একটা জায়গায় দুই একটা কোড, সব কোড না। হ্যাঁ সব কোড মানে ম্যাক্সিমাম কোডই আপনার 100%-এর দেখা যায় হচ্ছে 100-এর ভিতরে 80% কোডই বা হচ্ছে 99% কোডও দেখবেন 80 থেকে 99% কোড হচ্ছে আপনার সব ব্রাউজারই ঠিক মতো সাপোর্ট করবে। বাট দুই একটা সিএসএস এর কোড আছে যেগুলো হচ্ছে কি হয় যে হচ্ছে একটা ব্রাউজার আপনি লিখছেন সেটা আরেকটা ব্রাউজার হচ্ছে ঠিকমতো সাপোর্ট করবে না। ঠিক আছে, সো ওইটাকে কি করতে হয় জানেন, ধরেন হচ্ছে আপনি একটা কোড মানে একটা ব্রাউজার আপনি কাজ করতেছেন, এর জন্য আমি আপনাদেরকে বলি যেটা হচ্ছে যে আপনারা যখন কাজ করবেন বাসায় আপনাদের দুইটা তিনটা ব্রাউজার আপনারা মাস্ট রাখবেন, যেমন হচ্ছে মোজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, এই দুটো তো মাস্ট রাখবেনই। প্লাস আপনারা মাইক্রোসফট এজটাতেও হচ্ছে আপনাদের কাজটা একটু হচ্ছে টেস্ট করবেন। অপেরা সাফারিতে হচ্ছে অতটা হচ্ছে টেস্ট করার দরকার হবে না, এটা হচ্ছে কাজ হয়ে যাবে। সো এখন আমরা ব্রাউজার সাপোর্ট নিয়ে আলোচনা করব। যে হচ্ছে আমি একটা কোড লিখছি, সেই কোডটা ধরেন হচ্ছে আমার একটা ব্রাউজার সাপোর্ট করতেছে আরেকটা ব্রাউজার সাপোর্ট করতেছে না, তো ওইটা আমি হচ্ছে কিভাবে দেখবো, দেখেন আপনি জাস্ট এইটার জন্য আপনি কিন্তু হচ্ছে একটু পড়ালেখা করতে হবে। আপনি BROWSER ব্রাউজার SUPPORT সাপোর্ট আপনি CSS এই কথাটা যখনই হচ্ছে লিখবেন, ব্রাউজার সাপোর্ট CSS যখনই আপনি লিখবেন দেখবেন W3 স্কুলে একটা হচ্ছে আপনাকে সাজেশন দিবে। এইখানে আপনি হচ্ছে একটা মানে একটা লিংক পাবেন, এইখানে যদি আপনি যান
তাহলে কি দেখতে পারবেন যে হচ্ছে যে সমস্ত সিএসএস গুলিতে ব্রাউজার সাপোর্ট লাগে সেই সমস্ত সিএসএস এর একটা রেফারেন্স আপনি এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, সব সিএসএস এ কিন্তু না, আমি বারবার বলতেছি, বাট দুই একটা সিএসএস এ আছে যেগুলোতে আপনাকে একটু হচ্ছে ব্রাউজার সাপোর্ট ব্যবহার করতে হবে। ঠিক আছে, এই যে দেখেন এখানে একটা লিস্ট দিছে। হ্যাঁ, এই লিস্টে ওরা হচ্ছে যেই জায়গায় হচ্ছে যেই মানে যেই কন্টেন্টের সাপোর্ট নাই, যেমন দেখেন এখানে, যেমন এখানে দেখেন, আমি আপনাদেরকে একটু বুঝাই। যেমন আমরা অলরেডি ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে হচ্ছে কাজ করছি, তাই না? আসেন একটু সার্চ করি কন্ট্রোল এফ দিয়ে, আইএমএজি ইমেজ, দাঁড়ান একটু দেখি তো। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজ, ভালো করে খেয়াল করেন, দেখেন তো ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টিটা না একবারে হচ্ছে সব জায়গাতে, এই দেখেন সব জায়গাতে সাপোর্ট আছে। মাইক্রোসফট আপনার সরি ইন্টারনেট এক্সপ্লোরারে আছে, ফায়ারফক্স আছে, তারপর হচ্ছে গুগল ক্রোমে আছে, সাফারিতে আছে, অপেরাতেও আছে, এবং কোন ভার্সনে আছে, কোন ভার্সন থেকে সেটাও কিন্তু বলে দিচ্ছে। বাট একটু খেয়াল করে দেখেন, আমি আপনাদেরকে একটা প্রপার্টি দেখাই যেটা হচ্ছে ব্রাউজার সাপোর্ট নাই। যেমন দেখেন বক্স ডেকোরেশন ব্রেক। এখন আবার জিজ্ঞাসা করেন না ভাইয়া এটার কাজ কি, এটার কাজ কি, এটা আপনাদের দরকার মানে দরকারও নাই। খালি একটু খেয়াল করে দেখেন তো, এখানে মজিলা ফায়ারফক্সে এখানে পাশে বলতেছে যে হচ্ছে মজিলা ফায়ারফক্সের যে 32 নামের যে ভার্সনটা, সেই ভার্সনটাতে এই সাপোর্টটা আসছে। বাট বাকিগুলো এখানে খেয়াল করে দিচ্ছেন, এখানে কি লেখা, এখানে লেখা ওয়েব কিট, এখানেও লেখা ওয়েব কিট, এখানেও লেখা ওয়েব কিট। এই জিনিসটা কি? এই জিনিসটা দিয়ে বুঝাইতেছে যে এই সিএসএসটা যদি আপনি ব্যবহার করেন, এইটার আপনি হচ্ছে মজিলা ফায়ারফক্সে ঠিকই সাপোর্ট পাবেন, বাট বাকি যে ব্রাউজারগুলি সেগুলোতে হচ্ছে এটা সাপোর্ট নাই। ঠিক আছে, যেমন এখানে খেয়াল করেন, আমি যখন এখানে আপনাদের ব্যাকগ্রাউন্ড সাইজ লিখছিলাম, একটু খেয়াল করে দেখবেন, তখন আপনার আমার এখানে কিন্তু একটা হচ্ছে সাপোর্ট দিছিল। ঠিক আছে, মানে আমাকে এখানে একটা সাজেশন করছিল যে হচ্ছে তুমি কি করো, ব্রাউজার সাপোর্ট ব্যবহার করো। এই যে ব্যাকগ্রাউন্ড সাইজ যে আপনি ব্যবহার করছেন, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, এইটার জন্য আপনাকে হচ্ছে কি করতে হবে জানেন, ব্রাউজার সাপোর্ট দিতে হবে। তো ব্রাউজার সাপোর্ট কিভাবে দেয়? ব্রাউজার সাপোর্ট দেওয়াটা কিন্তু হচ্ছে অনেক অনেক কঠিন কিছু না, একবারে খুবই সিম্পল একটা বিষয়। খালি আপনাকে একটু হচ্ছে জানতে হবে যে কোন জায়গাতে আপনার মানে কোন কোন জায়গাতে আপনার হচ্ছে ব্রাউজার সাপোর্ট, কোন সিএসএস আপনার লাগতে পারে। ঠিক আছে, সো সেটা জানবেন কিভাবে? আপনাকে তো এই যে লিঙ্কটা দেখাই দিলাম, এখানে এসে আপনি হচ্ছে দেখতে পারেন যে কোন কোন সিএসএস আপনার হচ্ছে ব্রাউজার সাপোর্টটা লাগতে পারে। যেমন ওরা আমাকে মানে সাবলাইমে ও আমাকে সাজেশন করলো যে হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজে তুমি কি করো, ব্রাউজার সাপোর্ট ব্যবহার করো। একটু দেখি কন্ট্রোল এফ কন্ট্রোল ভি, এখানে ব্যাকগ্রাউন্ড সাইজ দেখেন তো। দেখেন এখানে কিন্তু ওরা আমাকে বলতেছে যে হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজে ব্রাউজার সাপোর্ট না দিলেও চলবে। বাট যদি আমি দিতে যাই, হ্যাঁ আমি যদি হচ্ছে ধরেন হচ্ছে ব্রাউজার সাপোর্ট আমি দিব, সেক্ষেত্রে আমি কিভাবে দিব, মানে ব্রাউজার সাপোর্ট কিভাবে দেয়, আসেন আপনাদেরকে সেটা শিখাই। ব্রাউজার সাপোর্ট আপনি যদি দিতে চান, আপনাকে কি করতে হবে জানেন, নর্মাল কোড লিখতে হবে। নর্মাল কোডটা কি, যে হচ্ছে যেই কোডটা আপনি হচ্ছে যে এটা আপনার মেইন যে কোড, যেমন এটা আমার মেইন কোড, হ্যাঁ মেইন কোড, ব্যাকগ্রাউন্ড সাইজ এটা হচ্ছে আমাকে লিখতে হবে। এটা লেখার পরে আমি হচ্ছে ব্রাউজারের উপর ডিপেন্ড করে কিন্তু হচ্ছে কিছু আলাদা কোড লিখতে হবে। আলাদা কোড কি, একই জিনিস দেখেন, এই কোডটাই আমি আরো দুইবার লিখলাম, খুব ভালো করে খেয়াল করে দেখেন, এই কোডটাই আমি দুইবার লিখছি, বাট এই দুইবার লিখে আমি হচ্ছে এখানে ব্রাউজার সাপোর্ট দিব চারটা ব্রাউজারের জন্য। কিভাবে? জাস্ট ব্রাউজার সাপোর্ট দেওয়ার জন্য আপনাকে দুইটা ড্যাশ দিতে হবে। এইখানে এসে আপনাকে লিখতে হবে হচ্ছে ওয়েব কে আইটি, ওয়েব কিট। এই যে দেখেন শুধুমাত্র এই এতটুকু কথা লিখছি না আমি, কিন্তু মেইন কোডটা আমার রয়েছে। মেইন কোডের মতন করে আমি হচ্ছে আরো দুইটা হচ্ছে কোড লিখলাম, আর একটা কোডের আগে আমি কি লিখলাম, এখানে ওয়েব কিট। আর এখানে আসেন, এখানে এসে আবার দুইটা দেন, দিয়ে এখানে লেখেন হচ্ছে এম ও জেড। এই যে এম ও জেড, তাই না? এখন হচ্ছে এই জিনিসগুলি কি, এই ওয়েব কিটটা লিখলে না আপনি তিনটা ব্রাউজার সাপোর্ট পাবেন। তিনটা ব্রাউজার কি কি? ওয়েব কিট যদি আপনি লেখেন, আপনি দেখবেন এখানে যে আপনাকে এখানে লেখাই আছে, একটু দেখাই আমি আপনাদের, দেখেন গুগল ক্রোম, সাফারি, অপেরা, এই তিনটা ব্রাউজার সাপোর্ট আপনাকে হচ্ছে শুধুমাত্র এই ওয়েবকিট এই এতটুকু কথা লিখলেই হচ্ছে হবে। আর এই যে মজ, এই মজ লাগলাম কিসের জন্য বলেন তো? এটা হচ্ছে মজিলা ফায়ারফক্সের জন্য। সো আমি আবার বলতেছি, যদি হচ্ছে ব্রাউজার সাপোর্ট আপনি হচ্ছে দিতে চান, ঠিক আছে, আপনি হচ্ছে আগে দেখবেন যে যে সিএসএসটা আপনি লিখতেছেন সেটাতে হচ্ছে ব্রাউজার সাপোর্ট আদৌ দরকার আছে কিনা। যদি দরকার হয় তাহলে কিভাবে দিতে হবে, আপনাকে মেইন কোড এইটা একবার লিখতে হবে, প্লাস এটার সাথে সাথে সেম এই কোডটাই হচ্ছে আরো দুইবার আপনি হচ্ছে লিখবেন। ঠিক আছে, এবং এখানে কিন্তু হচ্ছে দেখে নিবেন যে হচ্ছে আপনার আসলে এই ব্রাউজারের সাপোর্টটা দরকার আছে কিনা। সো আমি দুইবার লিখলাম কেন, আমি হচ্ছে মজিলা ফায়ারফক্স প্লাস হচ্ছে আমি কি করব, ওয়েবকিট। হ্যাঁ, ওয়েবকিট মানে কি, ওয়েবকিট মানে হচ্ছে তিনটা ব্রাউজার, ওয়েবকিট মানে হচ্ছে অপেরা, সাফারি, তারপর হচ্ছে আমার গুগল ক্রোম, এই তিনটা ব্রাউজার হচ্ছে আমার সাপোর্ট দিবে। আর এইখানে আপনার হচ্ছে কি বলে, যে আপনি যদি হচ্ছে আহ কি জানি মজিলা ফায়ারফক্সের সাপোর্ট দিতে চান সেক্ষেত্রে হচ্ছে মজ। হ্যাঁ, ইন্টারনেট এক্সপ্লোরারের এখানে এটা হচ্ছে দরকার নেই আপাতত। ঠিক আছে, জাস্ট ফর নাও আমরা হচ্ছে এটা দুইটা হচ্ছে করলেই আমাদের হচ্ছে কাজ হয়ে যাবে। সো জাস্ট মেইন কোডটা তো লিখবই, প্লাস হচ্ছে আরো আরো চারটা ব্রাউজারের জন্য আমাকে হচ্ছে এই দুইটা হচ্ছে কোড আলাদা লিখতে হবে। তো মেইন কোডটার পাশে খালি এই যে আমার এতটুকু আর এতটুকু, বাস এটা বসাই দিলে হচ্ছে আমার ব্রাউজার সাপোর্ট হচ্ছে চলে আসবে। এবং ব্রাউজার সাপোর্ট কিভাবে কাজ করে জানেন সেটা একটু বলে দিই। এই যে মেইন কোডটা লিখছেন এটা মেইন কোড ঠিকই থাকবে, বাট ব্রাউজারে যখন গুগল ক্রোমে, হ্যাঁ গুগল ক্রোম এটা তো আমাদের ক্রোম ব্রাউজার তাই না, ক্রোমে যখন আপনি কাজ করবেন তখন এই কোডটা রান হবে, এই দুইটা কোড না সে কেটে দিবে। যেমন একটু দেখি আমরা আমাদের এটা দেখাইতেছে কিনা, একটু আসেন,
একটু রিলোড দেন। ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা ব্যবহার করছি, একটু ইন্সপেক্ট করেন, খেয়াল করে দেখেন আমরা ক্রোমে কাজ করতেছি। এই ব্যানারটাকে ধরেন, এই যে দেখেন, একটু খেয়াল করে দেখেন তো, ব্যাকগ্রাউন্ড সাইজ যে লিখছেন কভার, এটা কেটে দিয়েছে দেখছেন, এবং মজিলা ফায়ারফক্সের যে সাপোর্ট সেটাও কেটে দিয়েছে, বাট সেটা কোনটা রান করতেছে সে, যেহেতু গুগল ক্রোম, ও রান করতে হচ্ছে ওয়েব কিটের এটা। ঠিক আছে, সো ওয়েব কিট এটা রান করে, এটা হচ্ছে তিনটা ব্রাউজার সাপোর্ট, একটা হচ্ছে গুগল ক্রোম, একটা হচ্ছে আপনার কি বলে অপেরা, আর হচ্ছে সাফারি, তিনটা ব্রাউজারের জন্য। ওকে গাইস, সো আপনারা এখান থেকে একটু দেখবেন, এটা একটু পড়াশোনা করবেন। হ্যাঁ, ব্রাউজার সাপোর্ট নিয়ে আপনাদের নেক্সট ক্লাসে, এটা হচ্ছে 1 নম্বর পড়াশোনা। আপনারা কি করবেন ভাই, এগুলো তো অনেক কিছু বুঝি না, বোঝার দরকার নেই, খালি একটু এগুলি নামগুলি পড়েন, পড়ে দেখেন কোন জায়গায় হচ্ছে ব্রাউজার সাপোর্ট দরকার। এইটার একটা হচ্ছে লিস্ট তৈরি করেন একটা, বাস, যে ভাই এইখানে এখানে ব্রাউজার সাপোর্ট দরকার। ঠিক আছে, যেমন হাইপেন, এখানে হচ্ছে সাপোর্ট দরকার। আচ্ছা, এটাও বলে দিই, যদি হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার সাপোর্ট দরকার হয়, তাহলে হচ্ছে এই যে এমএস লিখতে হয়, এমএস। মাইক্রোসফট এজেও আপনার মনে হয় এমএসই, আমার ঠিক মনে নাই মাইক্রোসফট এজেরটা, দেখি এখানে দেখা যাবে। এই যে দেখেন, ইন্টারনেট এক্সপ্লোরার বা হচ্ছে আপনার হচ্ছে মাইক্রোসফট এজে সাপোর্টের জন্য হচ্ছে আপনাকে লিখতে হবে হচ্ছে এমএস, এই যে এমএস। ঠিক আছে, মজিলা ফায়ারফক্সের জন্য আপনাকে লিখতে হবে মজ, তারপর হচ্ছে এই ওয়েবকিট কথাটা হচ্ছে তিনটার জন্য, এই যে দেখেন। ওকে, সো এইবার আসেন আমরা আমাদের হচ্ছে এখানে মোটামুটি আমরা এই পার্টগুলি হচ্ছে দেখলাম, তাই না? এবার দেখেন আরো একটা কাজ কিন্তু আমাদের বাকি আছে, সেটা কি? সেটা হচ্ছে ইমেজটা কোন পোর্শনটা আমার হচ্ছে ফোকাস পয়েন্ট থাকবে, সেটা কিন্তু হচ্ছে আমাকে একটু হচ্ছে বলতে হবে। হ্যাঁ, যেমন এখানে খেয়াল করেন, আমি এই ইমেজটা দেখেন তো পুরোটা হচ্ছে অনেক বড় জায়গা জুড়ে রয়েছে, বাট আমার এই ইমেজটা ছোট্ট এতটুকু জায়গা জুড়ে রয়েছে কেন? কারণ এই ইমেজটা জাস্ট যতটুকু কন্টেন্ট পাইছে ঠিক ততটুকু কন্টেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা হচ্ছে দেখাইতেছে। ব্যাকগ্রাউন্ড ইমেজ কিন্তু অনেক বড় জায়গা নিয়ে দেখায় না, মাথায় রাখবেন। ব্যাকগ্রাউন্ড ইমেজ হচ্ছে তখনই বড় হবে, তখনই হচ্ছে সে পুরোপুরি হচ্ছে তার পুরো ইমেজটা দেখাবে, যখন হচ্ছে তার কন্টেন্টটা হচ্ছে আপনি বড় করবেন। ঠিক আছে, বড় কন্টেন্ট যদি না হয় ব্যাকগ্রাউন্ড ইমেজ কিন্তু হচ্ছে বড় হবে না। সো আমরা মানে এই ইমেজটাকে তাহলে বড় করব কিভাবে? ইমেজটাকে বড় করার একটা সিস্টেম কিন্তু আছে, সেটা কি জানেন? সেটা হচ্ছে মিনিমাম হাইট। আপনি যদি মিনিমাম হাইট ব্যবহার করেন, ইমেজটা বড় হয়ে যাবে অটোমেটিক্যালি। আমাদের এই ইমেজটা আপনাদের অলরেডি কিন্তু হচ্ছে হাইট আর মিনিমাম হাইটের পার্থক্য বুঝাইছি। ঠিক আছে, সো আসেন একটু মিনিমাম হাইটটা এখানে আরেকটু দেখি। আমাদের এই ইমেজটার হাইট কত দিছিলাম বলেন তো? 450 না? তো এখানে আপনি 450 পিক্সেল যদি লেখেন, খেয়াল করেন তো, ইমেজটা দেখছেন বড় হয়ে গেছে যে। এখন আমরা কি করব? আমরা কি মিনিমাম হাইট ব্যবহার করে কন্টেন্টকে বড় করব? না, আমরা মিনিমাম হাইট ব্যবহার করে কন্টেন্ট বড় করব না। আমরা কি করব? কন্টেন্টটাকে বড় করে এই ইমেজটার হচ্ছে সাইজটা বড় করব। এখন বলেন তো কন্টেন্ট কিভাবে বড় করব? দেখেন, আমাদের এখানে দেখছেন ইমেজটা, এই যে উপরে বেশ কিছুখানি এখানে জায়গা ফাঁকা, নিচে বেশ কিছু জায়গা ফাঁকা, মাঝখানে মাঝখানে জায়গা ফাঁকা। আমরা যখন এই কন্টেন্টটাকে ঠিকমতো রেডি করে ফেলবো না, ইমেজটা হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে নিজের ওই হাইটটা সে হচ্ছে নিয়ে নেবে। সো কিভাবে নিবে সেটা হচ্ছে দেখাবো একটু পরে। তার আগে আরেকটা জিনিস দেখাই। দেখেন একটা প্রপার্টি, নতুন একটা আরেকটা প্রপার্টি, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড পজিশন এইটাও হচ্ছে একটা সিএসএস এর একটা ইমেজের ক্ষেত্রে এই প্রপার্টিটাও ব্যবহার করা হয়। আপনি যখন একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করবেন, আপনাকে মাথায় রাখতে হবে এই ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করলে কিন্তু এই চারটা প্রপার্টি ব্যবহার করতে হয়। ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড পজিশন। এগুলি কাজের উপর ডিপেন্ড করে, এই চারটাই ম্যাক্সিমাম সময় এই চারটাই হচ্ছে কম বেশি হচ্ছে ব্যবহার হয়। ব্যাকগ্রাউন্ড পজিশনের কাজ কি? ব্যাকগ্রাউন্ড পজিশনের কাজ হচ্ছে আপনি যেই ইমেজটা ব্যবহার করছেন সেই ইমেজটার ফোকাস পয়েন্ট কোনটা, মানে কোন পয়েন্ট থেকে ইমেজটাকে হচ্ছে সে ফোকাস করবে। একটা আমরা জানি আমাদের ওয়েবসাইটে কিন্তু চারটা সাইট, একটা হচ্ছে টপ, বটম, লেফট, রাইট, তাই না? দেখেন এখানে আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড পজিশন মানে ইমেজটা ব্যাকগ্রাউন্ড পজিশনে কোন পজিশনটা হচ্ছে দেখাবে, এখানে যদি বলি সেন্টার, খেয়াল করে দেখবেন সে কি করবে জানেন? একবারে ইমেজের মাঝখান বরাবর হচ্ছে আমাকে দেখাবে। দেখেন এখানে কিন্তু ইমেজ হচ্ছে বর্তমানে মাঝখান দেখাইতেছে, একটু খেয়াল করে দেখেন তো, আবার দেখাই আমি আপনাদের। এই যে দেখেন এখানে এই লেখাটা তুলে দিলাম, এটা আমি আপনাদের রিলোড দিয়ে দেখাইছি। বর্তমানে খেয়াল করে দেখছেন যে হচ্ছে সে কিন্তু হচ্ছে ইমেজের টপ সাইডটা আমাকে দেখাইতেছে। বাট আপনি যখন এখানে লিখবেন ব্যাকগ্রাউন্ড সাইজ সেন্টার, মানে ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, তখন ঠিক করবে জানেন এই ইমেজটা টপ এবং বটম। ঠিক আছে, এই যে ইমেজটা আমরা তো কোনটা আমরা হচ্ছে এই যে এই ইমেজটা ব্যবহার করছি, রাইট? তাহলে এই ইমেজটার একবার সেন্টার থেকে সে দেখাইতেছে। আমরা কিন্তু ইচ্ছা করলে এইভাবে ফোকাস পয়েন্টটা কোনটা পাবে সেটা কিন্তু হচ্ছে আমি বলতে পারবো। যেমন এখানে দেখেন সেন্টার যদি বলেন, টপ, বটম, লেফট, রাইট থেকে সে হচ্ছে সেন্টারে পাবে। আবার আপনি কিন্তু ইচ্ছা করলে আলাদা আলাদা করে লিখতে পারেন। যেমন আমি যদি বলি টপ বটম থেকে সে হচ্ছে টপে ফোকাস করবে, আর লেফট রাইট থেকে সে হচ্ছে ফোকাস করবে হচ্ছে আপনার লেফটে, LEFT, লেফট, অথবা রাইট, এখানে বলে দিই RIGHT, রাইট। এখানে কি হয়েছে বলেন তো, আমি দুইটা আলাদা প্রপার্টি লিখছি। তাহলে এখন এই ইমেজটা ফোকাস হবে কোত্থেকে জানেন? টপ এবং রাইট, জাস্ট এই কোনাকুনি বরাবর হচ্ছে সে ফোকাস করে ইমেজটা হচ্ছে আমার সামনে তুলে ধরবে। দেখেন, হ্যাঁ খেয়াল করেন, রিলোড দেন, দেখেন সে হচ্ছে টপ,
রাইট বরাবর। এখন আপনাদের মনে হতে পারে যে ভাইয়া যে হচ্ছে এই ইমেজটা সে তো আমরা সেন্টারই মানে টপেই দেখতেছি, আমরা তো রাইটে দেখতেছি না। আসলে লেফটে রাইটে সমান পরিমাণে জায়গা ছেড়ে দিয়ে হচ্ছে সে স্ট্রেচ করে ইমেজটা বড় করছে, তো সো এই কারণে হচ্ছে এটা বুঝতে পারতেছি না। ঠিক আছে, বাট আপনারা এটা মাথায় রাখেন যে টপ বটম লেফট রাইট ইত্যাদি কথা বলে আপনি হচ্ছে যে কোনো ইমেজের একটা হচ্ছে ফোকাস পয়েন্ট আপনি হচ্ছে তুলে ধরতে পারেন। বাট আপনি যদি এইটা না বলে আপনি যদি হচ্ছে সরাসরি CENTER সেন্টার বলেন, তাহলে কি হবে, টপ বটম থেকেও সেন্টার, লেফট রাইট থেকেও হচ্ছে সেন্টার। আবার কিন্তু এইভাবেও বলা যায় সেন্টার, SENTER সেন্টার সেন্টার। এটা তাহলে মানে কি, এটা হচ্ছে টপ বটমের সেন্টার, এটা হচ্ছে লেফট রাইটে থেকে সেন্টার। ঠিক আছে, আবার অনেক সময় এরকমও হয় যে মানে দুইটা বলার দরকার নাই, একটা বলেন, এই একটা সেন্টারে হচ্ছে সব দিক থেকে দেখাবে। ওকে, সো আসেন আমরা ফোকাস পয়েন্টটা ফর নাও আমরা হচ্ছে সেন্টারেই আমরা রাখি, অথবা আমরা ইচ্ছা করলে টপ রাখতে পারি। ঠিক আছে, কারণ এখানে যেহেতু হচ্ছে মানুষের ছবি, সো আমরা টপটা দিলেও মনে হয় হচ্ছে ভালো হয়। ঠিক আছে, টপ সেন্টার বলেন, তাহলে হচ্ছে টপ বটম থেকে টপে, আর হচ্ছে লেফট রাইট থেকে হচ্ছে সে সেন্টারে দেখাবে। ঠিক আছে, সো এই যে দেখেন। ওকে, সো এইটাই থাকুক, অথবা আপনি শুধু সেন্টার ব্যবহার করতে পারেন। আর মিনিমাম হাইট দিয়ে আমরা ইমেজটাকে বড় করব না, আমরা এখন যে কাজটা করব, আমরা এই কন্টেন্টগুলিকে এখন মেনটেন করার চেষ্টা করব। সো মানে এটা কন্টেন্টটা রেডি হয়ে গেলে আমাদের ইমেজটা অটোমেটিক্যালি হাইট পেয়ে যাবে। সো আসেন আমরা এখন কাজ করব হচ্ছে এই এতটুকু পোর্শন নিয়ে। এটার নাম কি বলেন তো? এই এতটুকু পোর্শনের নাম কি? এই এতটুকু পোর্শনের নাম হচ্ছে আমাদের বি কন্টেন্ট। সো আমরা এই বি কন্টেন্টে হচ্ছে কাজ করব। ঠিক আছে, সো একটু ভালো করে আবার খেয়াল করেন। আবার আপনাদেরকে একটু র্যাপারটা দেখাই, দেখেন তো এটা র্যাপার না? তো র্যাপারের ভিতরে এতটুকু হচ্ছে আমার বি কন্টেন্ট, কিন্তু ব্যানার কন্টেন্ট কিন্তু এতটুকু। একটু ভালো করে খেয়াল করে দেখেন তো, এই টেক্সটটা এখানে এসে ভেঙে নিচে পড়ে গেছে, দেখছেন? তার মানে কি, তার মানে এটা দিয়ে আমরা বুঝতে পারতেছি যে এই এতটুকু কিন্তু হচ্ছে একটা র্যাপার ব্যবহার করা হয়েছে। তো এই র্যাপারটার উইথ এখন কতটুকু হবে বলেন তো? আপনাদের মনে আছে লাস্ট ক্লাসে র্যাপারের উইথ কিভাবে মেনটেন করতে হয় সেটা শিখাইছিলাম। দেখেন, এই যে এই পুরোটা, এইটা পুরোটা কি আমার, এটা পুরোটা হচ্ছে আমার কন্টেইনার। কন্টেইনার কত পার্সেন্ট? কন্টেইনারকে আমরা ধরছিলাম কত পার্সেন্ট, দাঁড়ান তো দেখি, 80% হচ্ছে ধরছিলাম। সো এই কন্টেনারকে আমরা ধরছিলাম হচ্ছে 80%, বাট এই কন্টেনার 80% হলেও এই কন্টেনারের ভিতরে কন্টেন্টের জন্য ও কত পার্সেন্ট হবে বলেন তো? ও কিন্তু হচ্ছে 100% হিসাবেই চিহ্নিত করা হবে ওকে। ঠিক আছে, ক্যালকুলেশন ইজি করার জন্য এই যে কাজটা হচ্ছে করতে হবে। সো দেখেন এই কন্টেনারটা এখন ওর ভিতরে কন্টেন্টের জন্য আমরা ধরে নিলাম 100%। তো এটা যদি 100% হয় তাহলে এই ভিতরে কন্টেন্টটুকু কত পার্সেন্ট হবে বলেন তো? দেখে মনে হইতেছে, আমার যতটুকু হচ্ছে মনে হইতেছে যে এটা 50%। ঠিক আছে, সো আমরা এখন এই বি কন্টেন্ট এই যে এখানে কাজ করব। ঠিক আছে, ব্যানার কন্টেন্ট এখানে কাজ করবে, এবং এখানে এটা একটা উইথ বলে দিব, এটার উইথ হবে কত, 50%। মানে ভয় পাওয়ার কিছু নাই, কাজ করতে করতে কিন্তু হচ্ছে এগুলোর আইডিয়া হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। আর একটা বর্ডার দিব গাইজ, হ্যাঁ, বর্ডারটা জাস্ট ফর নাও আমাদের হেল্প করার জন্য। এখানে 1 পিক্সেল SOLID সলিড কি কালার দেওয়া যায়, WHITE হোয়াইট, এই কালার হচ্ছে দেই আপাতত। আসেন রিলোড দেন, দেখেন এই যে হোয়াইটের এতটুকু আমাদের এই কন্টেন্টটা হচ্ছে বসে গেছে। ঠিক আছে, সো এবার আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে বাকি পোর্শনগুলো হচ্ছে কাজ করে কন্টেন্ট ফিক্স করতে হবে। ঠিক আছে, বাকি কন্টেন্ট মানে বাকি পোর্শনগুলি ফিক্স করব কি, এখানে এই কন্টেন্টটা কেমন হবে, এটা কেমন হবে, এগুলি স্টাইল দিব। ঠিক আছে, সো এগুলি ফন্ট, হ্যাঁ, ফন্ট রিলেটেড কাজ করছে মানে আমার এখন করতে হবে। আমরা যদি পিএইচডি নিয়ে কাজ করতাম, এইটা ফন্টের সাইজ কত, ফন্টের ওয়েট কত ইত্যাদি জিনিসগুলো আমরা হচ্ছে মোটামুটি বুঝে যেতে পারতাম। বাট ফর নাও আমাদেরকে এটা চোখের আন্দাজেই হচ্ছে বুঝতে হবে, আমাদের কিছু করার নাই। তো আসেন মানে চলেন আমরা হচ্ছে এখানে চোখের আন্দাজে হচ্ছে কাজ করে ফেলি। সো এখানে আমরা আসেন একটু দেখি, আগে কোডের সিরিয়ালটা হচ্ছে খেয়াল করেন। আপনাদের মনে আছে লাস্ট ক্লাসে ফন্ট লেখার কোডের সিরিয়াল কিছু শিখাইছিলাম? যেমন সবার প্রথমে আপনাকে লিখতে হবে হচ্ছে ফন্ট ফ্যামিলি, এই সিরিয়ালটা মাথায় রাখেন। তারপর হচ্ছে কি লিখতে হবে আপনাকে, ফন্টের সাইজ। তারপর আপনাকে লিখতে হবে হচ্ছে ফন্টের ওয়েট। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনাকে লিখতে হবে হচ্ছে ফন্টের কি কালার, এবং এর সাথে সাথে ফন্টের অন্যান্য প্রপার্টিজগুলি এর পরে পরে। বাট এই জিনিসটা সিরিয়ালটা হচ্ছে প্রথম দিকেই থাকবে। ঠিক আছে, এটার উপরে অন্য সিরিয়াল থাকতে পারে, অন্য কিছু লিখতে পারেন আপনি। যেমন আপনাদেরকে আরেকটা সিরিয়ালও বলে দিয়েছিলাম, যদি আপনি উইথ আর হাইট লেখেন কোনো একটা কন্টেন্টে, আপনি যদি উইথ আর হাইট লেখেন সবার ফার্স্ট আপনাকে উইথ লিখতে হবে, তারপরে হচ্ছে আপনাকে হাইট লিখতে হবে। বি কেয়ারফুল, আপনি যদি হাইট আগে লেখেন তাহলে কিন্তু হচ্ছে আপনার কাজটা মানে কোডটা হচ্ছে কি করলেন, আপনি হচ্ছে ভুল কোডিং করলেন। আপনার কোডিংটা কাজ আউটপুট দেখাবে, বাট আপনার হচ্ছে কোডটা হচ্ছে একটা ভুল রয়ে গেল, একটা বাগ রয়ে গেল। সো এই ক্ষেত্রেও মানে এই যে ফন্টের ক্ষেত্রেও এইভাবে হচ্ছে সিরিয়ালটা লিখতে হয়। সো আসেন আমরা হচ্ছে দেখি এটা কি বলেন তো, শেরিফ না সেন্ট শেরিফ বলেন তো? আমরা কিন্তু দেখছিলাম যে হচ্ছে তিন রকমের ফন্ট পাওয়া যায়। একটা হচ্ছে কি যে হচ্ছে আপনার একটু কার্ভ টাইপের থাকে। ঠিক আছে, একটা হচ্ছে কার্ভ থাকা ছাড়া, এই যেমন এটা কার্ভ ছাড়া, আর একটা হচ্ছে মনোস্পেস টাইপের, শেরিফ সেন্ট শেরিফ মনোস্পেস। ঠিক আছে, তো এই ফন্টটা সম্ভবত হচ্ছে শেরিফ, তাই না? দাঁড়ান একটু দেখি তো রিলোড দিয়ে। সরি, এটা শেরিফই ছিল, এটা হচ্ছে শ্যান শেরিফ হবে, শ্যান শেরিফ। ঠিক আছে, শ্যান শেরিফ গোত্রের। এবার যদি রিলোড দেই তাহলে দেখবে এখানে কোনো কার্ভগুলি থাকবে না, দেখেন এখানে এই যে কার্ভগুলি কিন্তু নাই। তারপরে এখানে খেয়াল করেন এই ফন্ট ওয়েটের কথাটা চিন্তা করেন, এটা কিন্তু একটু বোল্ড।
ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে আপনার বোল্ড একটা ফন্ট ওয়েট। ঠিক আছে, এটা কিন্তু বোল্ড মানে মোটা। হ্যাঁ, ফন্ট ওয়েটও আমরা হচ্ছে দেখছিলাম যে হচ্ছে আপনি বোল্ড, BOLD, বোল্ড এইভাবে লিখতে পারেন, অথবা আপনি হচ্ছে বোল্ড না লিখে এটা ভ্যালু 700 দিতে পারেন। সো আসেন আমরা হচ্ছে এটা ভ্যালু 700 দিলাম। হ্যাঁ, একটু হচ্ছে রিলোড দেন, দেখেন ও কিন্তু মোটা হয়েই রয়েছে, রাইট, মোটা হয়েই কিন্তু হচ্ছে ও রয়েছে। আচ্ছা, তারপর একটা বিষয় খেয়াল করি, সেটা হচ্ছে ফন্ট সাইজ কত হবে, ও কতটুকু বড় হবে, রাইট। এটা কিন্তু আমরা দেখে বুঝতে পারতেছি না, তো আমাদের এখানে একটু চোখের আন্দাজে এটাকে হচ্ছে বড় করতে হবে। আর তার আগে একটা কাজ করি, আমরা হচ্ছে কালারটা তো হোয়াইট হবে, আমরা এখানে কালারটা লিখে দিই WHITE। অথবা আমরা কালারটা কিভাবে চুজ করতে পারি, আপনাদেরকে পিক্সি নামে একটা টুলস কিন্তু হচ্ছে আমি দেখাইছিলাম, PIXIE, রান পিক্সি, এই সফটওয়্যারটা। পিক্সিটা দিয়ে আমরা এখানে ফন্টের কালারটা ধরতে পারবো, এটা হোয়াইট কালার। ঠিক আছে, এটাতে হচ্ছে কোনো সন্দেহ নাই। সো এটা হোয়াইট কালার হচ্ছে বসাই দিলাম। আসেন, এবার লাস্ট একটা পার্ট কি বাকি আছে, এটা হচ্ছে ফন্টটুকু, মানে এই ফন্টটা কতটুকু মোটা হবে, মানে কতটুকু হচ্ছে বড় হবে, বড় বড় করতে গেলে ফন্ট সাইজ হচ্ছে আমাদের ব্যবহার করতে হবে। আমরা এটাকে একটু ইন্সপেক্ট করে ধরি। ঠিক আছে, ধরে আমরা এখানে ফন্ট সাইজ লিখি। আমি দেখেন এখানে যে যে কোডটা আপনি লিখছেন, এই কোডটা যদি হচ্ছে মিনিংফুল না হয়, ও কিন্তু হচ্ছে কেটে দিছে, দেখছেন এই এখানে একটা হচ্ছে ইরর সাইন দেখাইতেছে, ইনভ্যালিড প্রপার্টি কেন দেখাইতেছে এটা বলেন তো? কারণ আমি এখানে কোনো হচ্ছে ভ্যালু লিখি নেই, এই কারণে ও এরকম দেখাইতেছে। আচ্ছা, একটা কাজ করি, আমরা অনুমান করে এটা হচ্ছে 50 মানে 30 পিক্সেলের মতন হচ্ছে ধরে নিয়ে একটু দেখি টেস্ট করে। না, আমার এটা হচ্ছে লেখাটা আরো বড় লাগবে। ঠিক আছে, সো এখান থেকে এসে এই লেখাটাকে আপনি সাইজটা বড় করেন। লেখাটা কিন্তু হচ্ছে কাইন্ড অফ আমাদের এই যে এরকম হতে হবে, যে গেট ইউর, এটা হচ্ছে প্রথম, তারপর হচ্ছে আস্তে আস্তে হচ্ছে পরেগুলি হচ্ছে যাবে। ঠিক আছে, সো দেখি তো, দেখেন গেট ইউর ডকুমেন্ট নটোরাইজ রাইট নাও, 70 পিক্সেলে এটা ঠিক আসতেছে, 70 পিক্সেলে, বাট অনেক বড় হয়ে যেতেছে কিন্তু, দেখছেন অনেক বড় হয়ে যেতেছে, তাই না? হুম, নটোরাইজ রাইট নাও, এটা অনেক বড় হয়ে গেছে। তো এখান থেকে আমরা এগুলো একটু কমায় বাড়ায় এগুলো একটু সেট করার চেষ্টা করব। ঠিক আছে, আসেন দেখি। এখানে গেট ইউর ডকুমেন্ট নটোরাইজ রাইট নাও, ঠিক আছে না এবার? হ্যাঁ, এবার ঠিক আছে। আরো কিন্তু এগুলো কিন্তু হচ্ছে আরো কিছু চেঞ্জ হবে, হইতে পারে। হ্যাঁ, যে হচ্ছে কাজ যে করবেন একবার যে এটাই পারফেক্ট হবে তা কিন্তু না, আরো কিন্তু হচ্ছে কিছু চেঞ্জ হতে পারে, কিছু মডিফাই কিন্তু হচ্ছে করার প্রয়োজন হতে পারে। সো আমরা ফর নাও একটা কাজ করি, আমরা 62 পিক্সেলে দেখতেছি হচ্ছে ওকে ঠিক আসতেছে। সো আমরা ওকে 62 পিক্সেলে হচ্ছে ওকে রাখি, 62। দেখেন এখানে না আমরা কষ্ট করে কাজ করতেছি, একটা পিএইচডি নিয়ে যখন কাজ করবো তখন এত কষ্ট কিন্তু হচ্ছে হবে না। সো এটা মাথায় রাখি। আচ্ছা, একটা বিষয় খেয়াল করে দেখেন তো, এইখানে দেখছেন এইটা কিন্তু হচ্ছে পুরোটা একটা টেক্সট, মানে একটা একটা সেন্টেন্স। বাট এখানে দেখেন তো একটু দুইটা লাইনের মাঝখানে দেখছেন একটা গ্যাপ আছে, এই জিনিসটা কি? এটা হচ্ছে কিন্তু লাইন হাইট, এটাকে বলা হয় কি? লাইন হাইট। সো আসেন এখানে লাইন হাইট লিখি, আমরা একটু লাইন হাইট একটু দিয়ে দেখি। লাইন হাইট দেখেন এখানে এটা পিক্সেলে দেন, এখানে 10 পিক্সেল লেখেন, লাইন হাইট 10 পিক্সেল লেখছেন না, দেখছেন একবারে সব লাইন একটা একটা ভিতর চলে গেছে, এখানে কিন্তু 10 পিক্সেল না। দেখেন 20, 30, তারপর হচ্ছে কত 40, এখানে লাইন হাইটটা 50, 60, এখানে আপনার হচ্ছে 70 পিক্সেলের মতন হচ্ছে হবে আনুমানিক। ইভেন আপনি যদি লাইন হাইট নাও দেন, ও ডিফল্ট কিন্তু একটা লাইন হাইট যেটা দিতেছে সেটা দিয়ে কিন্তু হচ্ছে আমাদের কাজ হয়ে যাবে। আপনাদেরকে একটা বিষয় বলে দেই, সেটা হচ্ছে কোড এমন ভাবে করব যাতে হচ্ছে আমাদের যদি ডিফল্ট অবস্থা, ডিফল্ট মানে বুঝেন যে ওর এই যে H1, এই H1 এ কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, ডিফল্ট বৈশিষ্ট্য। ওই বৈশিষ্ট্য দিয়ে যদি হচ্ছে ওদের কাজ আমার হয়ে যায়, আমি কিন্তু হচ্ছে বাড়তি কোড লেখার কোনো দরকার নাই। যেমন দেখেন এখানে 70 লিখলে, মানে ডিফল্ট অবস্থায় কিন্তু হচ্ছে ও 70-এর মতন দিয়ে হচ্ছে কিন্তু ওর মানে গ্যাপটা আমরা চোখের অনুপাতে হচ্ছে বুঝতে পারতেছি। সো আমি শুধু শুধু এখানে লাইন হাইট আমার লেখার দরকার নাই, বাট আপনাদেরকে এটা দেখাইলাম লেখে এই কারণে যাতে হচ্ছে আপনারা এটা একটু শিখতে পারেন। ঠিক আছে, সো লাইন হাইট এই প্রপার্টিটা আমরা হচ্ছে লিখবো না, বাদ দিব। আরো আরো একটু খেয়াল করেন, যে আপনি যখন হচ্ছে কি করবেন, যে এই টেক্সট টাইপের ডাটা লিখবেন, টেক্সট টাইপের ডাটাতে আরো কিছু হচ্ছে কি হয়, আপনার হচ্ছে প্রপার্টি ব্যবহার করা হয়, যেমন একটা হচ্ছে ওয়ার্ড স্পেসিং, একটা হচ্ছে লেটার স্পেসিং। আসেন এই প্রপার্টিগুলিও ইম্পর্টেন্ট, এগুলির কাজটা কি একটু দেখি। এখানে আমি লিখি LETTER, লেটার স্পেসিং। লেটার স্পেসিং এটার কাজ কি জানেন? একটা লেটার মানে কি, একটা শব্দ থেকে আরেকটা শব্দ দূরত্ব কতটুকু হবে। ধরেন এখানে আমি বললাম 1 পিক্সেল, খেয়াল করে দেখছেন যে হচ্ছে একটু একটু লেটার মানে একটা শব্দ থেকে একটা শব্দর দূরত্বটা কিন্তু একটু বেড়ে গেছে, এবং বেড়ে যাওয়ার ফলে এখানে কিন্তু হচ্ছে ও কন্টেন্টটা এই 50%-এর ভিতর, দেখেন এই যে হোয়াইট বর্ডার, এই এতটুকু ভিতরে জায়গা দিতে পারতেছে না, লেখাটা কিন্তু নিচে চলে আসছে, দেখছেন? সো আমি এখান থেকে একটা কাজ করি, ফন্টের সাইজটা একটু কমাই, এই যে এতটুকু রাখি। ঠিক আছে, ফন্ট সাইজটা ই করি। আচ্ছা, লেটার স্পেসিং, লেটার স্পেসিং কি? একটা লেটার থেকে আরেকটা লেটারের দূরত্ব কতটুকু হবে। এইখানে আহ, হালকা মনে হয় একটু হচ্ছে লেটার স্পেসিং ব্যবহার করা হয়েছে। সো আমরা এটা 1 পিক্সেল অথবা 2 পিক্সেলের মতন হচ্ছে একটু ব্যবহার করতে পারি। চোখের অনুপাতে করতেছি গাইজ, এটা আপনারা বুঝতেই পারতেছেন।
ঠিক আছে? আরেকটা আছে সেটা হচ্ছে ওয়ার্ড স্পেসিং। WORD ওয়ার্ড স্পেসিং। ওয়ার্ড স্পেসিং জিনিসটা কি? এটা হচ্ছে একটা শব্দ থেকে আরেকটা শব্দ কতটুকু দূরত্ব হবে। সো এখানেও দেখেন আমি হচ্ছে লিখলাম 2 পিক্সেল। দেখেন কি হয়েছে একটু ভালো করে খেয়াল করে দেখেন। একটু খেয়াল করে দেখতেছেন যে হচ্ছে একটা ওয়ার্ডের থেকে আরেকটা ওয়ার্ড যে দূরে চলে যেতেছে। ঠিক আছে? সো এটা আমার মনে হয় না এইখানে এটা দাঁড়ান এটা ডিফল্ট অবস্থায় দেখি একটু ওদের এখানে কতটুকু আছে। না, ওয়ার্ড স্পেসিংটা হচ্ছে তেমন মানে ডিফল্ট যেটা আছে সেটাই। ঠিক আছে? নরমাল যেটা আছে সেটা দিয়ে হচ্ছে আমাদের কাজ হয়ে যাবে। সো ওয়ার্ড স্পেসিং আমাদের দরকার নেই। আমরা খালি লেটার স্পেসিংটা হচ্ছে ব্যবহার করলাম। বাট আপনারা এই তিনটাই প্রপার্টি মাথায় রাখেন। লাইন হাইট, লেটার স্পেসিং, ওয়ার্ড স্পেসিং। সো আমি এখান থেকে এটাকে 60 করে দিচ্ছি। আর এখানে এসে লেটার স্পেসিং। আচ্ছা, আরেকটা বিষয় খেয়াল করেন। এখানে দেখছেন যে হচ্ছে এই এই যে নিচের এটা দেখবেন যে হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে মানে প্রত্যেকটা ওয়ার্ড না সবগুলি মানে হচ্ছে অক্ষর কিন্তু হচ্ছে বড় হাতের। সো এটাও কিন্তু একটা প্রপার্টি, এটার নাম হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম। আপনি যদি বলেন টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, ও কিন্তু হচ্ছে কি করবে জানেন যে হচ্ছে প্রত্যেকটা, হ্যাঁ মানে হচ্ছে প্রত্যেকটা আপনার হচ্ছে ওয়ার্ড মানে সে হচ্ছে বড় করে দিবে। ঠিক আছে? প্রত্যেকটা ওয়ার্ড। আপনি যদি বলেন ক্যাপিটালাইজ সেক্ষেত্রে হচ্ছে প্রথম অক্ষরটা হচ্ছে বড় হাতের হবে। আপনি যদি বলেন হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম লোয়ার কেস, সবগুলি অক্ষর কিন্তু হচ্ছে ছোট হাতের হয়ে যাবে। বাট একটা বড় একটা ছোট মানে এরকম দেখেন প্রত্যেকটা ওয়ার্ডেরই হচ্ছে কিন্তু একটা বড় একটা ছোট আছে, রাইট? এইটা যদি হচ্ছে আপনি চেঞ্জ করতে চান, এক মিনিট আমি একটু আপনাদেরকে এটা একটু একটু ফন্ট মানে ওয়ার্ডটা একটু চেঞ্জ করে দেখাই। দেখেন এখানে এই ইওরের ওয়াইটা ছোট হাতে লিখলাম, ডকুমেন্টের ডিটা হচ্ছে ছোট হাতে লিখলাম। এইটাকে না বড় হাতের মানে এইভাবে করার হচ্ছে সিস্টেম নাই। আপনাকে এটা হচ্ছে ম্যানুয়ালি হচ্ছে করতে হবে। আসেন একটু দেখাই আমি আপনাদেরকে। এখানে আমি একটা প্রপার্টিজ লিখতেছি, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস যদি লিখি, খেয়াল করে দেখবেন কি হয়। একটু রিলোড দেন, দেখবেন সবগুলি বড় হাতের হয়ে গেছে। আপনি ছোট হাতের লেখেন ওইখানে মানে আপনি এইখানে ভিতরে ছোট হাতে লিখবেন না বড় হাতে লিখবেন, যাই লেখেন না কেন, সে এখানে কি করে দিবে সবগুলি হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস লিখলে সে হচ্ছে বড় হাতের করে দিবে। সবগুলি বড় হাতের হয়ে গেছে। এবার আমরা যদি লিখি হচ্ছে লোয়ার কেস, আপনি ওইখানে হচ্ছে ভিতরে বড় হাতে লেখেন আর যাই লেখেন না কেন, এইখানে বড় হাতে লেখেন ছোট হাতে লেখেন যাই লেখেন না কেন, ওইখানে টেক্সট ট্রান্সফর্ম মানে ট্রান্সফর্ম লোয়ার কেস লিখছেন না, এবার সে সবগুলি ছোট হাতে লিখে দিবে। এবার আরেকটা সেটা হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ। এটা দেখি, ক্যাপিটালাইজ যদি লেখেন, এটা কাজটা কি সে দেখেন, সে মানে ক্যাপিটালাইজে সে কিন্তু হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড, হ্যাঁ প্রত্যেকটা মানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা হচ্ছে সে কি করতেছে, হ্যাঁ বড় হাতের করে দিতেছে। সো আমাদের এখানে ক্যাপিটালাইজই আছে। হ্যাঁ, ও সরি আমি একটা জিনিস হচ্ছে বলতে মানে চাইছিলাম যেটা, যে হচ্ছে আমি যদি এমন চাই যে হচ্ছে প্রথম ওয়ার্ডটা বড় হাতের হবে বাকিগুলি হচ্ছে ছোট হাতের হবে, এইটা হচ্ছে নাই। বাট ক্যাপিটালাইজ যদি আপনি বলেন সেক্ষেত্রে হচ্ছে ও যেটা করবে যে প্রত্যেকটা শব্দর প্রথম অক্ষরটা হচ্ছে কি করে দিবে, সে হচ্ছে বড় হাতের করে দিবে। আমাদের এখানে লুকটা কেমন, গেট ইওর ডকুমেন্ট নোটারাইজ নাই রাইট নাও, আচ্ছা এটা ক্যাপিটালাইজই আছে। ঠিক আছে, আচ্ছা ক্যাপিটালাইজে থাকুক, এটা ক্যাপিটালাইজের ফরমেশনই থাকবে। এই যে দেখেন আমি কিন্তু এখানে ছোট হাতে লিখছি দুইটা, হ্যাঁ বাট তারপরও সে কি করতেছে, সে কিন্তু হচ্ছে এখানে প্রত্যেকটা ওয়ার্ড বড় হাতে লিখতেছে। বাট আপনি যদি এমন চান, এমন যদি চান যে হচ্ছে ভাই আমি গেটের জিটা বড় হাতে থাকবে বাকিগুলি ছোট হাতে থাকবে, ভাই এই ক্ষেত্রে আপনাকে টেক্সট ওই রকম করে এখানে হচ্ছে লিখে দিতে হবে। ঠিক আছে, সেটা ছাড়া কোনো হচ্ছে ওয়ে নেই। সো আসেন আমি এখানে ক্যাপিটালাইজ দিলাম, আমি এটাকে আরেকটু ফিক্স করি। এটাকে 60 না, এটা হচ্ছে আমাদের কত হবে 58 পিক্সেলের মতন হচ্ছে হবে। আর এর থেকেও ছোট হবে কি, না 58 পিক্সেল, এর থেকে আর ছোট করা যাবে না। ওকে, সো এটা ডান, এটা কাজ ডান করছি। আরেকটা বিষয় খেয়াল করেন, আপনি যখন একটা H1 ব্যবহার করছেন, এই H1 এ কিন্তু মার্জিন আছে। একটু খেয়াল করে দেখেন, এই H1টা ধরেন, এখানে দেখেন হোভার করলে দেখছেন যে উপরে একটা হচ্ছে কমলা রঙের, নিচে একটা কমলা রঙের, ডিফল্ট অবস্থায় কিন্তু হচ্ছে ওরা একটা মার্জিন পায়। আমাদের দেখেন এখানে এই যে এই H1 এর এই যে H1টার উপরে আমরা কোনো হচ্ছে মার্জিন রাখবো না, বাট নিচে এইখানে হচ্ছে আমাদের একটা হচ্ছে মার্জিন দিতে হবে। বাট আমরা এমন ভাবে কোড করার চেষ্টা করব যাতে হচ্ছে আমাদের অল্প করে বেশি আউটপুট জেনারেট হয়। সো এটার জন্য আমরা যেটা করব, এই H1 এ আমরা কোনো হচ্ছে মার্জিন রাখবো না। ঠিক আছে, সো আসেন আপনারা আমার কোডিং স্টাইলটা হচ্ছে ফলো করবেন, তাহলে কিন্তু হচ্ছে আপনাদের কাজটা ইজি হবে। সো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে মার্জিনটা রিমুভ করে দিব। সো মার্জিনটা রিমুভ করার জন্য মার্জিন সরাসরি এখানে এসে এখানে হচ্ছে মার্জিন 0 বলে দেন, তাহলে টপ বটম লেফট রাইটে সব থেকে হচ্ছে 0 হয়ে যাবে। দেখেন মার্জিন কিন্তু 0 বলে দিচ্ছি, দেখছেন এই যে নিচে কিন্তু স্পেসটা নাই। ঠিক আছে, এটা দেখতে মনে হতে পারে ভাইয়া এখানে তো কিছুটা স্পেস আছে, এটা লাইন হাইট, এটা এই মার্জিনের হচ্ছে আর স্পেস নাই। দেখেন এখানে, এই যে দেখেন আপনি হচ্ছে এই জোনটা ধরেন, দেখেন এখানে হচ্ছে আর কোনো কমলা রঙের কোনো জায়গা নেই। ওকে, সো এটা এইভাবেই থাকুক আমাদের, কন্টেন্টটা এইভাবে হচ্ছে থাকুক। এবার হচ্ছে আমরা এই প্যারাগ্রাফ দুটো হচ্ছে নিয়ে কাজ করব।
সো প্যারাগ্রাফে দেখেন, প্যারাগ্রাফেও কিন্তু হচ্ছে টেক্সটের আমাদের সিমিলার কাইন্ড অফ হচ্ছে এই ফরমেশনই কিছু জিনিস আমাদের হচ্ছে ব্যবহার হবে। সো আমরা এটা কপি করে একটু নিয়ে আসি, এবার চেঞ্জ করি এটা। একটু দেখেন, এটা কিন্তু হচ্ছে শ্যান শরীফ। তারপর এখানে খেয়াল করে দেখবেন এটা হচ্ছে ফন্ট সাইজ, ফন্ট সাইজটা অবশ্যই কমবে। এটার ডিফল্ট অবস্থা আমার দেখে মনে হচ্ছে এটা 16 পিক্সেলের মতন হচ্ছে হবে। কেন? কারণ আপনার 16 পিক্সেলই হচ্ছে আপনার রেগুলার ফন্ট সাইজ, মানে হচ্ছে আপনার কি বলে যে হচ্ছে ইয়ের জন্য কি জানি আপনার টেক্সট টাইপের হচ্ছে প্যারাগ্রাফ টাইপের জন্য আপনার হচ্ছে রেগুলার ফন্ট সাইজ হচ্ছে 16 পিক্সেল, এর থেকে নিতে যায় না। বর্তমানে স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 16 পিক্সেল। সো আমরা 16 পিক্সেল দেখলাম। আরেকটা জিনিস খেয়াল করেন, এই ফন্ট ওয়েটটা কিন্তু হচ্ছে নরমাল, ঠিক আছে? নরমাল যদি ফন্ট ওয়েট হয় সে কিন্তু 700 হবে না, সেটা কত হবে? 400। আর কালারটা হোয়াইট আছে, সো কালার হোয়াইট লিখে একটু রিলোড দিলাম, দেখেন ঠিক আছে চলে আসছে। এই যে এটা কিন্তু চলে আসছে। এবার একটা কাজ করব, একটু খেয়াল করেন, এখানে উপর একটা মার্জিন টপ আছে দেখছেন, তাই না? আচ্ছা, এখানে আবার একটা মার্জিন বটম আছে দেখছেন। আচ্ছা, এখানে গাইজ একটা একটা বিষয়, দাঁড়ান, আমরা এই মার্জিন টপটা না, মানে এখানে যে এই যে মার্জিনটা, যে এটা আমরা না এই H1 থেকেই অ্যাড করব। কেন? কারণ আমি এখানে একটা পি দিয়ে কিন্তু, মানে একটা পি বলছি এখানে দেখছেন, একটা পি, একটা পি বলে কিন্তু আমি এখানে দুইটা পি কে ধরছি। সো আমার এখানে এটাকে ইজিলি মেনটেন করার জন্য আমি এইখানে এইটাতে যদি মার্জিন টপ দেই, তাহলে সেই মার্জিন টপটা কিন্তু এখানেও চলে আসবে, বাট সেটা আমার জন্য সমস্যা হবে। সো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এই H1 এই হচ্ছে আমাকে মার্জিন দিতে হবে। এটা কাজ করতে গেলে আপনারা হচ্ছে আরো ভালো বুঝতে পারবেন। সো এখানে আমি এখানে দেখেন মার্জিন টপে আমি টপ রাখলাম হচ্ছে 0, অথবা এইখানে আমি এইভাবে বলে দিই মার্জিন টিওপি টপ, এটা হচ্ছে 0 হবে। আর মার্জিন বটম, এটা হচ্ছে আনুমানিক মনে হয় 20 পিক্সেলের মতন হচ্ছে মনে হইতেছে, মানে আমার চোখের অনুপাতে মনে হইতেছে এখানে 20 পিক্সেলের মতন বা 15 পিক্সেলের মতন এরকম একটা গ্যাপ আছে। আচ্ছা, রিলোড দিই দেখি। ঠিক আছে, এটা কি সেভ করছি? হ্যাঁ, সেভ হয়েছে। একটু ধরে দেখি তো। হ্যাঁ, 20 পিক্সেলের মতন একটা গ্যাপ দিয়েছি, টপে 0, বটমে 20। ঠিক আছে, তো এটা থাকুক। এটা আরেকটু আরেকটু বাড়বে মনে হইতেছে, 20 হবে না, একটু বাড়বে, 25 করে দেন, করে দেন। এবার একটা বিষয় খেয়াল করেন, এখানে প্যারাগ্রাফের নিচে কিন্তু মার্জিন বটমটা, মানে মার্জিন বটম যেটা একটু অল্প, ঠিক আছে? সো এখানে আপনি যখন প্যারাগ্রাফ ব্যবহার করবেন, এই প্যারাগ্রাফে কিন্তু ডিফল্ট একটা মার্জিন বটম ব্যবহার করে ওরা। এই প্যারাগ্রাফও কিন্তু মার্জিন টপ মার্জিন বটম হচ্ছে ডিফল্ট ব্যবহার করে। সো এখানে দেখেন, আপনাদেরকে একটু যদি দেখাই, এই যে দেখবেন আপনার এই যে দেখেন এখানে ওরা 1 আরইএম এর মতন হচ্ছে একটা, এই যে দেখেন 16, মানে 16 পিক্সেলের মতন একটা হচ্ছে মার্জিন ব্যবহার করে। সো আমরা এখানে প্যারাগ্রাফের ক্ষেত্রে যেটা বলবো যে হচ্ছে প্যারাগ্রাফ তোমার মার্জিন টপ থাকবে হচ্ছে 0, আর মার্জিন বটম এটা হচ্ছে আমাদের কিছুটা হচ্ছে অ্যাড করতে হবে। কত আনুমানিক এই 16 পিক্সেল, বা হচ্ছে ধরেন হচ্ছে মানে এখানে 20 পিক্সেলের মতন একটা আনুমানিক ধরি, রিলোড দিই। ঠিক আছে, না এটা হচ্ছে 20 পিক্সেল একটু বেশি বড় হয়ে যায়, এটা হচ্ছে 15 পিক্সেলের মতন হচ্ছে দিই, দাঁড়ান, 15 পিক্সেল, মার্জিন টপ 0, বটমে হচ্ছে 15 পিক্সেল। তো এবার একটু হচ্ছে ধরে দেখি যে আসলে ঠিক আছে কিনা। হ্যাঁ দেখেন, টপেরটা চলে গেছে, বাট বটমে হচ্ছে 15 পিক্সেলের মতন একটা আছে। ঠিক আছে, সো এখানে এই কন্টেন্ট দুইটা হচ্ছে ঠিক হয়েছে। গাইজ, আপনাদেরকে আরেকটা এক্সট্রা জিনিস একটু দেখাবো, খেয়াল করেন তো, একটু ভালো করে মনোযোগ দিয়ে একটা জিনিস একটু দেখবেন এখন। প্যারাগ্রাফটা কত লিখছি? 16 পিক্সেল লিখছি, রাইট? এই যে প্যারাগ্রাফটা 16 পিক্সেল, স্ট্যান্ডার্ড ফন্ট সাইজ কিন্তু 16 পিক্সেল, এটা লিখছি আমরা এখানে। আচ্ছা, প্যারাগ্রাফটায় ওয়ার্ডগুলি একটু কাছাকাছি লাগতেছে না? সো এখানে কিন্তু হচ্ছে আমাকে কি করতে হবে, আমাকে লেটার স্পেসিং, ওয়ার্ড স্পেসিং ইত্যাদি বিষয়গুলো কিন্তু হচ্ছে আমাকে এখানেও ব্যবহার করতে হবে। ঠিক আছে, এই যে ওয়ার্ডগুলো এখানে লেটার স্পেসিং, ওয়ার্ড স্পেসিং, এগুলো হচ্ছে কিন্তু আমাকে ব্যবহার করতে হবে এখানে। না, এখানে ডিফল্ট লাইন হাইট যেটা আছে সেটা দিলে হচ্ছে আমার কাজ হবে। দাঁড়ান একটু দেখি, এখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন, অনলাইন 24/7 এই লেখাটা কিন্তু হচ্ছে নিচে আসতেছে, নিচে, মানে এই এতটুকু কথাটা ভেঙে নিচে চলে আসতেছে, তার মানে এখানে না ফন্ট সাইজটা হচ্ছে 16 না, একটু বড় হবে। এই যে দেখেন, এই যে এখন ঠিক আছে, দেখছেন অনলাইন 24/7 লেখাটা যে ভেঙে নিচে চলে আসছে। সো এটা আমার 18 পিক্সেলের মতন হবে, তখন চোখে মানে চোখের অনুপাতে হচ্ছে ওইটা ধরছিলাম। এটা হবে আরেকটা জিনিস, আহ, না লাইন হাইট এখানে যা আছে ডিফল্ট সেটা দিয়ে হচ্ছে কাজ হবে। আমি একটু চিন্তা করতেছি লেটার স্পেসিং বা ওয়ার্ড স্পেসিং টাইপের এখানে কিছু হবে কিনা। আচ্ছা, এইটা আপাতত হচ্ছে এখানে দেওয়ার দরকার নেই, ঠিক আছে? আমরা আমরা হচ্ছে আরো সামনে যখন কাজ করবো তখন হচ্ছে ওগুলি আরো ভালো করে বুঝবো না। ফর নাও আমরা এইটার লেটার স্পেসিং বা ওয়ার্ড স্পেসিং এগুলো হচ্ছে এটা একটু ইগনোর করে যাই, ঠিক আছে? সো আমাদের দেখেন, আমাদের এই কন্টেন্টটা কিন্তু হচ্ছে আমাদের মোটামুটি বসা শেষ। এবার আপনাদেরকে একটা বিষয় আমি বলছিলাম যে হচ্ছে কোড এমন ভাবে করতে হবে যাতে কোডের রিপিটেশন না হয়। হ্যাঁ, কোড যেন হচ্ছে রিপিট না হয়, কিন্তু খেয়াল করে দেখেন, আমরা কিন্তু এখানে কিছু কোড আমি ইচ্ছা করে হচ্ছে একটু রিপিট করছি।
রিপিট করছি বলতে আমি একটু হচ্ছে বেশি লিখছি কিরকম, আসেন আপনাদেরকে দেখাই। এখানে খেয়াল করে দেখছেন যে এখানে ফন্ট ওয়েট এটা 700 পিক্সেল মানে 700 এটা আমি বলছি, প্লাস এখানে দেখছেন যে হচ্ছে প্যারাগ্রাফের ফন্ট ওয়েট 400 এটা আমি বলছি। এই দুইটা লাইন যদি আমি না লিখি কোনো পরিবর্তন হবে না, কোনো কোডে পরিবর্তন হবে না। একটু খেয়াল করে দেখেন, আমি এই এইচনটা হচ্ছে ধরলাম, ধরে আমি এখান থেকে 700টা তুলে দিছি, দেখেন কোনো চেঞ্জ হচ্ছে? ভালো করে খেয়াল করে দেখেন, 700 তুলে দিলাম, এই কোডে কোনো হচ্ছে পরিবর্তন হচ্ছে না। এখন বলতে পারবেন কেন পরিবর্তন হচ্ছে না? এটা পরিবর্তন হচ্ছে না এই কারণে, আপনি যখন H1 ব্যবহার করবেন, H1 থেকে H6 ওদের ডিফল্ট নেচার হচ্ছে ওরা হচ্ছে ফন্ট ওয়েট বোল্ড থাকে, মানে হচ্ছে 700 থাকে ওরা ডিফল্ট নেচারেই। ঠিক আছে, এখানে দেখেন আমি যদি হচ্ছে কমাই না তাহলে হচ্ছে কমবে, দেখেন আমি হচ্ছে এখানে কমায়ে আমি এটাকে হচ্ছে 400 করলাম, দেখেন ও কিন্তু হচ্ছে ঠিকই কমে গেছে এবং ভালো একটা পরিবর্তন আসছে। যখন আপনার হচ্ছে যদি আপনি দেখেন যে আপনি একটা H1 ব্যবহার করতেছেন আর ওইটা যদি হচ্ছে আপনার ডিফল্ট আকারে হচ্ছে বোল্ড থাকে, আপনি সেটাকে হচ্ছে এখানে আপনার হচ্ছে কি করতে হবে না, আপনাকে হচ্ছে এই নরমাল HTML CSS এর ক্ষেত্রে আপনাকে ফন্ট ওয়েট এটা বলতে হবে না। কেন? কারণ ডিফল্ট অবস্থায় ওরা হচ্ছে 700 বোল্ড ওরা হচ্ছে নিয়ে নেবে। সেম কিন্তু হচ্ছে এই প্যারাগ্রাফের ক্ষেত্রেও, প্যারাগ্রাফের ডিফল্ট নেচারই হচ্ছে ও হচ্ছে ফন্ট ওয়েট নরমাল, আর নরমালের ভ্যালু কত 400। সো এই লাইনটাও আমার হচ্ছে বলতে হবে না। সো দুইটা লাইন কোড আমি কিন্তু এখানে হচ্ছে কমাই দিলাম। ঠিক আছে, সো এই জিনিসগুলি আমরা কাজ করতে করতে আরো কনসেপ্ট সামনে যখন যাব না আরো ক্লিয়ার হবে, ভয় পাওয়ার কিচ্ছু নাই। হ্যাঁ, কেউ ভয় পায় না যে ভাইয়া কেমনে কি হইতেছে, এত কিছু কেমনে মনে রাখবো। ভাই একটু কাজ করেন, একটু প্র্যাকটিস করেন, এমনিই দেখবেন হচ্ছে দিন শেষে সব হচ্ছে মনে থাকবে। বুঝে করার চেষ্টা করেন। আরেকটা কথা বলে দিই, A to Z আমার কপি পেস্ট করবেন। বাসায় যখন কাজ করবেন, ক্লাসটা তো করতেছেন, ক্লাসটা করার শেষে এই ভিডিওটা পাবেন, ভিডিওটা হচ্ছে আবার দেখবেন, ভিডিওটা দেখে তারপর হচ্ছে ভিডিও দেখবেন এবং হচ্ছে কাজ করবেন, ভিডিও দেখবেন এবং কাজ করবেন। ভিডিওটা পুরোটা দেখে কাজ করতে যায় না একবারে, তাহলে কিন্তু কোড ভুল করে ফেলবেন। হ্যাঁ, আপনি একটা একটা পোর্শন পর্যন্ত হচ্ছে কোড দেখেন, মানে আমার ভিডিও দেখেন প্লাস ওটার সাথে সাথে যতটুকু কোড করছি সেটাই করেন। একবারের জায়গায় আপনি হচ্ছে দুইবার তিনবার সেভাবে প্র্যাকটিস করেন, আপনার হচ্ছে কোড আপনার হচ্ছে চলে আসবে। বুঝে কইরেন, মুখস্থ করতে চান না, এগুলি কোনো কিছু মুখস্থ করার দরকার নাই। ওকে, লাস্ট পোর্শন আমরা হচ্ছে এই বাটনটা নিয়ে কাজ করব। ঠিক আছে, বাটন, এই বাটনটা দেখেন তো, এটা হচ্ছে এই যে বাটনটা যে বানাইছি এটা এখন আমাকে হচ্ছে ঠিক করতে হবে। ঠিক আছে, সো আসেন এই বাটনটা নিয়ে কাজ করব। হ্যাঁ, বাটনটার উইথ কতটুকু আর হাইট কতটুকু এটা একটু হচ্ছে আমাদের দেখতে হবে। সো আমি একটু চোখের অনুপাতে একটু দেখে নেই। বাটনটার উইথটা না আমার হচ্ছে 200 পিক্সেলের মতন, আর হাইটটা হচ্ছে আপনার 50 পিক্সেলের মতন কিন্তু আছে। সো গাইজ একটা বিষয় বলি, বাটনের ক্ষেত্রে কিন্তু আপনি উইথ আর হাইট বলতে পারবেন। ঠিক আছে, বাটন এখানে হচ্ছে আপনি 200 পিক্সেল উইথ, আর হচ্ছে হাইট আপনি হচ্ছে এইভাবে আপনি হচ্ছে 50 পিক্সেল বলে দিতে পারবেন। ঠিক আছে, দেখবেন আপনার হচ্ছে কোড যদি খেয়াল করেন না, দেখবেন হচ্ছে ডিফল্ট অবস্থাতে এইভাবে হচ্ছে ওকে বলা যায়। ওকে হচ্ছে দেখবেন আপনার হচ্ছে ডিফাইনও করা আছে এইভাবে কয়েক জায়গায়। যেমন আমি একটু বাটনটা ধরি, এই যে বাটনটা, এই যে বাটনটা ধরে আমরা উইথ এটা ডিফাইন করে দিয়েছি। ঠিক আছে, এখানে আপনাদেরকে দাঁড়ান একটু দেখি কোড দেওয়া আছে কিনা। এখানে ডিফল্ট অবস্থায় ওর অবশ্য উইথ নাই, এটা ওর ডিফল্ট কোড কিন্তু, হ্যাঁ ডিফল্ট, এখানে অবশ্য উইথ হাইট দেওয়া নাই। বাট আমরা যখন সামনে যাব তখন ইনশাআল্লাহ হচ্ছে এই জিনিসগুলো আমরা দেখতে পারবো। দেখেন 200 বাই আপনার হচ্ছে কত, যে হচ্ছে কত 200 বাই হচ্ছে আমাদের 50-এর মানে একটা হচ্ছে চলে আসছে, উইথ হাইট দিয়ে একটা চলে আসছে। ঠিক আছে, সো এবার বাকি পোর্শনগুলোতে হচ্ছে আমি কাজ করব। ইভেন হাইট ব্যবহার না করতে চাইলে আপনি হচ্ছে মিনিমাম হাইট ব্যবহার করতে পারেন, বাট এইখানে বাটনের ক্ষেত্রে হাইট উইথ ব্যবহার করা যায় এইভাবে। ঠিক আছে, আবার ইমেজের ক্ষেত্রে মিনিমাম হাইট ইউজ করা যায়, বাট বেস্ট প্র্যাকটিস হচ্ছে ইমেজটাকে হচ্ছে আপনি অটোমেটিক্যালি ইমেজের কন্টেন্টের যেটা সাইজ সেই সাইজ অনুযায়ী কন্টেন্ট বড় করে ইমেজটাকে হচ্ছে বড় করবেন, তাহলে হচ্ছে রেসপন্সিভ হয় আর কি। ওকে, সো বাটনের উইথ আর হাইট হচ্ছে আমরা নিলাম। এবার বাটনে দেখছেন ব্যাকগ্রাউন্ড কালার আছে একটা, কন্ট্রোল অল্টার সি দিয়ে এই ব্যাকগ্রাউন্ড কালারটা কপি করি, করে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার, এটা একটা হেক্সাডেসিমাল কালার কোড কপি হয়েছে, এটা বসায় দেন, দিয়ে রিলোড। এবার খেয়াল করে দেখছেন যে একটা বাটনের কালারটা আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আসছে, বাট এখানে চতুর্দিকে একটা বর্ডার আসছে। ব্যাকগ্রাউন্ড মানে এখানে না বাটনের ডিফল্ট অবস্থায় হচ্ছে একটা বর্ডার দেওয়া থাকে। সো আমরা এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে বাটনে এই বর্ডারটা আমরা সরাই ফেলবো। দেখেন আমাদের বাটনে এখানে কিন্তু কোনো বর্ডার নাই। সো আমরা এই বাটনটা হচ্ছে আমরা বর্ডারটা সরাই ফেলবো, বর্ডার এখানে হচ্ছে নান বলে দেন, এসে একটু রিলোড দেন। দেখেন এই বাটনের বর্ডারটা কিন্তু এখান থেকে চলে গেছে। ঠিক আছে, বর্ডার নান। আচ্ছা, এরপরে খেয়াল করেন আমাদের আমাদের এই বাটনের ক্ষেত্রেও কিন্তু এই টেক্সটের ক্ষেত্রে কিছু বিষয় আমাদের ব্যবহার করতে হবে। সো টেক্সটের ক্ষেত্রে আমাদের কাইন্ড অফ এই জিনিসটাই কম বেশি হচ্ছে আবার ব্যবহার করতে হবে। কই জানি H1 এর এই যে এইটা আমরা হচ্ছে একটু কপি করে নিয়ে আসি। আর ফন্ট ওয়েটও এখানে লাগবে, আমরা এটা বসাই। ফন্ট ফ্যামিলি, ঠিক আছে, তারপর হচ্ছে কি ফন্ট সাইজ, তারপরে হচ্ছে আমাদের ফন্ট ওয়েট। ঠিক আছে, ফন্ট ওয়েট কত, এখানে দেখেন তো একটু ভালো করে খেয়াল করে দেবেন, ও কিন্তু নর্মাল টাইপের টেক্সট। সো নর্মাল টাইপের টেক্সট হলে আপনার কত হয় 400।
এটা প্রথমে আমি আপনাদেরকে লিখে দেখাইতেছি, পরবর্তীতে যদি হচ্ছে কোনো একটা কাজে না লাগে কোনো একটা প্রপার্টি, সেটা হচ্ছে আমরা চেক করে আমরা বাদ দিয়ে দিব। এটা দেখাইতেছি কেন জানেন? আপনাদের কনসেপ্টটা যেন হচ্ছে ক্লিয়ার হয়, এটার জন্য। আচ্ছা, এই ফন্টের সাইজ কত হবে? এটা ছিল হচ্ছে 18 পিক্সেল দিছিলাম, তাই না? সো আনুমানিক এইটাও আমরা হচ্ছে 18 পিক্সেল দিয়ে দিই। ফন্ট ফ্যামিলি সানসারি, ফন্ট সাইজ হচ্ছে 18 পিক্সেল, ফন্ট ওয়েট 400, এটা নর্মাল যেহেতু। আর হচ্ছে ফন্টের সাইজ মানে কালারটা কি, হোয়াইট। লেখেন, লিখে এবার রিলোড দেন। ফন্টের সাইজটা একটু ছোট করতে হবে, তাই না? ফন্টের সাইজটা একটু ছোট করতে হবে। আচ্ছা দেখি তো এখানে আমার এই যে লেখাটা বাই বরাবর, মানে বাটনটা বাই বরাবর আসছে, তাই না? এই বাই বরাবর, তার মানে আমরা এখানে বাটনের উইডথটা একটু বাড়াবো গাইস। হ্যাঁ আসেন বাটনের উইডথটা একটু বাড়াই। এই এতটুকু দিই, 250 দিন। ঠিক আছে, 250 দেন। হয়তো বা আমার মাপে হচ্ছে কিছুটা ভুল হয়েছে চোখের অনুপাতে, তো এটা 250 দেন। এবার রিলোড দেন। ঠিক আছে, এবার আহ, এখানে বাটনের টেক্সটটা কিন্তু সব হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, সবগুলি বড় হাতের। সো এখানে আমাকে যেটা করতে হবে, এইখানে এসে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস এটা লিখি, লিখে আবার একটু রিলোড দিই। আবার আরো বড় হয়ে গেছে, দেখছেন? মানে মানে আপার কেস লিখলে বড় হয়ে যায়, কিন্তু একটা কাজ করি, ফন্ট সাইজটা একটু কমায় দিই। ঠিক আছে, ফন্ট সাইজটা, দাঁড়ান, স্ট্যান্ডার্ড ফন্ট সাইজ হচ্ছে কিন্তু 16 পিক্সেল। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ফন্ট সাইজ 16 পিক্সেল, কিন্তু বাটনটা তো আরো দেখতে হচ্ছে আরেকটু বড় লাগতেছে বাই। আচ্ছা বাটনটা আরো 10 পিক্সেল বাড়ায় দিব, বড় করে দিব। ঠিক আছে, 260 থাকুক। আর এটা হচ্ছে আহ, একটু এক মিনিট। আচ্ছা বাটনটা এটা হচ্ছে 15 পিক্সেল আমরা রাখি, কারণ ওইখানে না হলে হচ্ছে মিলতেছে না। ঠিক আছে, 15 পিক্সেল। আর 14 পিক্সেল দিলে কি আরো সুন্দর হয়? না ঠিকই আছে, 15 পিক্সেল রাখবো না আমরা এটা, ঠিক আছে। বাট আমি আপনাদের স্ট্যান্ডার্ডটা বলে দিই, এটা হচ্ছে কিন্তু হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 16 পিক্সেল। আচ্ছা গাইজ একটু খেয়াল করে দেখেন, এই ফন্ট ওয়েটটা যদি না লেখেন না, বাটনে কোনো সমস্যা হবে না, দেখেন। বাদ দেন, এই দেখেন ফন্ট ওয়েটে কোনো প্রবলেম হয়নি, দেখছেন? কারণ ডিফল্ট অবস্থায় কিন্তু হচ্ছে ওরা আপনার হচ্ছে 400 পিক্সেল থাকে। হ্যাঁ, বাট অন্যান্য জিনিসগুলো হচ্ছে আমার লিখতে হবে। সো আমরা এখানে কত করলাম, 15, আর হচ্ছে 400টা আমরা বাদ দিয়ে দিলাম, তাই না? সো এখানে হচ্ছে আমরা 15 পিক্সেল করে দিই, এখানে হচ্ছে আর 10 পিক্সেল বাড়াইছি, এটা হচ্ছে আমাদের 60 পিক্সেল। 15 পিক্সেল, এইটা হচ্ছে আমরা বাদ দিয়ে দিয়েছি। সেভ অ্যান্ড রিলোড। ডান। লাস্ট একটা কাজ, বাটনের উপরে দেখছেন একটা হচ্ছে মার্জিন টপ আছে, যে এই যে এখান থেকে একটু গ্যাপ আছে, এটা মার্জিন টপ দিয়ে আমরা হচ্ছে এই দূরত্বটা মেনটেন করব। বাটন মানে প্যারাগ্রাফ থেকে এটা হচ্ছে সরাবো। ঠিক আছে, সো আসেন এটা একটু দেখি, এখানে লিখি MARGIN, মার্জিন, মার্জিন টপ কত, ধরেন হচ্ছে 30 পিক্সেলের মতন দিলাম, দেখি কতটুকু সরে। হ্যাঁ, এই যে 30 পিক্সেলের মতন হলেই হচ্ছে আমাদের হবে। একটা টিপস আপনাদের দেই, সব সময় আগে কাজ করবেন ফন্ট নিয়ে, সব সময়। হ্যাঁ, উইথ হাইট, তারপর হচ্ছে ফন্ট ইত্যাদি বিষয়গুলি নিয়ে হচ্ছে আগে কাজ করবেন। সবার লাস্টে কাজ করবেন হচ্ছে মার্জিন আর প্যাডিং নিয়ে। তাহলে হচ্ছে কন্টেন্ট কিন্তু হচ্ছে সুন্দর হবে, না হলে দেখবেন কি জানেন, একই কাজ বারবার বারবার করতে হবে। সো আমি কিন্তু ওই ফরমেশনে হচ্ছে কাজ করেছি। গাইজ দেখেন আমাদের এতটুকু কন্টেন্ট রেডি। এবং একটু খেয়াল করে দেখছেন, যখনই আমার কন্টেন্ট বড় হইতেছে, কন্টেন্টের সাথে কিন্তু হচ্ছে আমার ইমেজটাও আস্তে আস্তে আসতেছে। খেয়াল করে দেখছেন? সো এখানে দেখেন আরেকটা বিষয়, লাস্ট আমাদের ফিনিশিং, সেটা হচ্ছে আমাদের এই পুরো র্যাপারটার নাম কি ছিল বলেন তো? এই পুরো র্যাপারটার নাম ছিল হচ্ছে আমাদের বি কন্টেন্ট, রাইট? এই যে বি কন্টেন্ট, একটু খেয়াল করে দেখেন তো, এই ব্যানার কন্টেন্টের উপরে একটা মার্জিন টপ, মানে এখানে কিন্তু একটা গ্যাপ আছে, এইখানেও কিন্তু একটা গ্যাপ আছে। সো আমরা যেহেতু ওকে বাহির থেকে জায়গা দিয়ে সরাবো, আমরা একটা কাজ করতে পারি, এখানে মার্জিন টপ আমরা অ্যাড করতে পারি। ঠিক আছে, তো এখানে কত পিক্সেল আনুমানিক, এখানে 100 পিক্সেল, এখানে 100 পিক্সেলের একটা হচ্ছে আমরা এই দেই। ঠিক আছে, এখানে ব্যানার কন্টেন্টে মার্জিন টপ 100 পিক্সেল, মার্জিন বটম 100 পিক্সেল। আরেকটা বিষয় বলে দিই, সবার প্রথমে মার্জিন টপ হবে, তারপর কিন্তু মার্জিন বটম হবে। মানে আপনি যখন মার্জিন রিলেটেড লিখবেন, আপনি যদি চিন্তা করেন যে ভাই আমি মার্জিন বটমটা আগে লিখবো, না, সিরিয়াল কোডে মার্জিন টপ আগে, আগে টপ তারপর হচ্ছে বটম, তারপর হচ্ছে লেফট, তারপর হচ্ছে রাইট, এইভাবে লিখবেন। রিলোড দেন গাইজ, দেখেন আমাদের ওই পুরো ইমেজটা দেখাইতেছে। ঠিক আছে, আরেকটু উপরে, কি মাথার উপরে কিন্তু আরেকটু জায়গা পাবে? দাঁড়ান তো দেখি, হ্যাঁ, মাথার উপরে আরেকটু কিছুটা জায়গা পাবে। সো আমরা একটা কাজ করি, আমরা ব্যাকগ্রাউন্ড পজিশন টপ বলছিলাম না, এটা টপই বলি আমরা, খালি দাঁড়ান, ব্যাকগ্রাউন্ড পজিশন একটু টপ বলে দিই এখানে। একটু রিলোড দিই। ইমেজটা টপ থেকে আরেকটু হচ্ছে নামলে হচ্ছে ভালো হইতো, কিন্তু হচ্ছে সাইজ অনুযায়ী এইভাবে হচ্ছে, মানে আমার কম্পিউটারের স্ক্রিন সাইজ অনুযায়ী হচ্ছে, অনুযায়ী সে হচ্ছে এইভাবে হচ্ছে শো করতেছে।
আসলে এটা অবশ্য ডিপেন্ডও করে যে আমরা ইমেজটা যে ডাউনলোড করছি সেই ইমেজটা যে ডাউনলোড হয়েছে সেটা কি ডাউনলোড হয়েছে। কারণ আমরা কিন্তু একটু সাইজ ছোট করে হচ্ছে ডাউনলোড করছিলাম। এই যে দেখেন, দেখেন এখানে ইচ্ছা করলে আমরা হচ্ছে ওর মাথা বের করতে পারবো না। কেন? কারণ হচ্ছে ওই যে আমরা একটা সাইজ দিয়ে ক্রপ করে ইমেজ নামাইছিলাম না, তো এই কারণে হচ্ছে ইমেজটার মাথার দিকের হচ্ছে অংশটা কিন্তু হচ্ছে কেটে দিছে এখানে। এই কারণেই মাথা হচ্ছে উপর থেকে বের হইতেছে না। এই যে দেখেন মাথা কিন্তু এখানে কাটা। ঠিক আছে, সো আপনারা একটা কাজ করেন, আপনারা এই ইমেজটাকে আরো সুন্দর করে নেওয়ার জন্য আপনার ইচ্ছা করলে এই ইমেজটাকে ফটোশপ দিয়ে কিন্তু ক্রপ করতে পারেন। বাট এখন হচ্ছে ওটা শেখার দরকার নাই। আমি ইনশাআল্লাহ হচ্ছে পরবর্তী কোনো এক সময় যে ফটোশপ দিয়ে হচ্ছে কিভাবে কাজ করতে হয় সেটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে এই কন্টেন্টই আসবে, তখন হচ্ছে আমরা ওটা দেখে নিব। ফর নাও আমাদের যে ইমেজটা আছে ওটা আমরা ব্যবহার করি, ঠিক আছে। আর এখানে হচ্ছে টপ বলে দিছি, তো টপই হচ্ছে টপ থাকুক, বাট নর্মালি এটা হচ্ছে সবসময় সেন্টার ব্যবহার করাটাই হচ্ছে ভালো। CENTER। আচ্ছা দেখি তো সেন্টার ব্যবহার করে ঠিক মতন কি আসে। রিলোড দেন। একটু একটু 19-20 হয়েছে, থাক আপাতত সেন্টার ব্যবহার করে আমরা কাজ করি, ঠিক আছে, থাকুক আমাদের এইভাবেই। এইটা 100 পিক্সেল, 100 পরে হচ্ছে আরো 20 পিক্সেলের মতন বেশি আছে। এইটাও হচ্ছে আমাদের 100 পিক্সেলের মতন, হচ্ছে আরো কিছুটা বেশি আছে, 30 পিক্সেলের মতন, 30 আচ্ছা 150, 150। আমি একটু মাপতেছি একটু চোখের অনুমতে, ঠিক আছে। এইটা 150 পিক্সেলের মতন একটা হচ্ছে টপ বটমের জায়গা দেওয়া আছে, সমস্যা নেই, আমরা যেটা দিচ্ছি ওটাতে কাজ হবে। সো এখন আমাদের কি করতে হবে জানেন, এই যে বর্ডারগুলি অতিরিক্ত দিছিলেন না, সেই বর্ডারগুলি হচ্ছে অফ করে দেন। ঠিক আছে, এখানে একটা বর্ডার আমরা অতিরিক্ত দিয়েছিলাম, কন্টেইনারের যে বর্ডারটা দিয়েছিলাম সেটা আপাতত থাকুক, সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের কাজ শেষে একবার হচ্ছে আমরা রিমুভ করে দিব, ঠিক আছে। সো গাইস এই দেখেন আমাদের আমাদের হচ্ছে বর্ডারের পোর্শনটা ডান। এখানে একটা জিনিস একটু ইমেজে এখানে একটু মানে বাটনে একটু কাজ বাকি আছে, খেয়াল করে দেখছেন একটু বাটনে ক্লিক করার পর একটা হচ্ছে ব্ল্যাক আর হোয়াইটের একটা কালার আসতেছে এখানে। এটা কি জানেন, এটা হচ্ছে কিন্তু এটা ফোকাস থেকে আসে। হ্যাঁ, এইটাও আমরা রিমুভ করে দিব। ফোকাস একটা সুডো ক্লাস। আমি কিন্তু বেশ কিছু সুডো ক্লাস অলরেডি শিখতেছি। আমি কিন্তু হচ্ছে লাস্ট ক্লাসে মানে লাস্ট চাইল্ড হচ্ছে দেখছিলাম, হোভার দেখছিলাম। আসেন আমরা বাটনের একটা হচ্ছে দেখি কি বলে যে হচ্ছে ফোকাস নামে যে সুডো ক্লাস সেটা হচ্ছে কিভাবে করতে হয় কাজ সেটা একটু দেখি। প্রথমে এটা লিখবো সেমিকোলন দিয়ে FOCUS ফোকাস, ঠিক আছে, এটা লিখবেন। বানান ভুল হলে কিন্তু হচ্ছে কাজ হবে না, ঠিক আছে। এই যে এবং একটা বিষয় আপনাদের দেখাই দেই, এই বাটনটাতে ক্লিক করলে এই যে এটা যে আসতেছে এটা যে ফোকাস থেকে আসতেছে সেটা বুঝবো কিভাবে দেখেন, একটু ভালো করে খেয়াল করেন। এই যে বাটনটার এখানে পাশে দেখছেন এই যে এখানে তিনটা ডট আসে, এই তিনটা ডটে ক্লিক করেন, করার পরে এখানে দেখবেন ফোর্স স্টেট নামে একটা অপশন আছে, এখান থেকে আপনি ফোকাসে ক্লিক করেন। এবার দেখেন ঠিক ফোকাসে সে হচ্ছে ফোর্স করতেছে, আর ফোকাসে ফোর্স করার পরে এখানে খেয়াল করতেছেন এই যে হোয়াইট আর আমার ব্ল্যাক বর্ডার আসতেছে, এটা কিন্তু ফোকাস থেকে আসতেছে, ঠিক আছে। এই দেখেন ওরা ফোকাসে দেখবেন একটা একটা ফোকাসে একটা আউটলাইন দেওয়া, আউটলাইন একটা প্রপার্টি দেওয়া। আমরা যেটা করব ফোকাসে এসে আউটলাইন আমরা হচ্ছে 0 বলে দিব, তাহলে হচ্ছে আমাদের কাজটা আশা করি হচ্ছে এখানে মানে ঠিক হয়ে যাবে। দেখি তো কাজ হয় কিনা। দেখেন আমাদের বাটনের ফোকাসটা হচ্ছে আর এটা নাই, দেখছেন? এই যে খেয়াল করে দেখেন, এই যে আউটলাইন 0 বলে দিছি না, এখন দেখেন রিলোড দেন, এই দেখেন এখানে ক্লিক করেন আর হচ্ছে এটা আসতেছে না। বাট আরেকটা বিষয় খেয়াল করেন, বাটনে নরমালি বাটন আর হচ্ছে লিংক টাইপের যে জিনিসগুলি, এই যে এখানে দেখছেন লিংক টাইপের এটা না, লিংকে এখানে যখনই আমি আসছি একটু খেয়াল করে দেখেন তো আমার মানে আমার হাতের যে আঙ্গুলটা সেটা কিন্তু হচ্ছে দেখছেন মানে পয়েন্টারটা দেখছেন যে হচ্ছে একটু হাতের আঙ্গুলের মতন চলে আসছে যে, এই যে দেখেন তো এখানে কিভাবে আসতেছে টেক্সট টাইপের ডাটার উপরে আপনার টেক্সটের ফরমেশন একটা হচ্ছে কি একটা হচ্ছে পয়েন্টার আসতেছে, রাইট। আবার খেয়াল করে দেখবেন যে হচ্ছে নরমালে এইখানে হচ্ছে একটা তীর চিহ্নের মতন একটা হচ্ছে সাইন আসতেছে, বাট টেক্সটে যখন মানে হচ্ছে যখন লিংকের উপরে যাচ্ছি তখন হাতের আঙ্গুল আসতেছে। এই বাটনের ক্ষেত্রেও না এই হাতের আঙ্গুলের জিনিসটা হচ্ছে নিয়ে আসাটা হচ্ছে দরকার। সো এইটা কিভাবে করে, এইটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পয়েন্টার লিখতে হবে, সরি কার্সর, CERSOR, কার্সর, কার্সর লিখে আপনাকে লিখতে হবে হচ্ছে পয়েন্টার, ওইটার নাম হচ্ছে পয়েন্টার, ঠিক আছে। কার্সর পয়েন্টার যদি লেখেন তাহলে দেখবেন এখন হচ্ছে হাতের আঙ্গুল চলে আসবে ওর উপরে, এই দেখেন এতক্ষণ কিন্তু হাতের আঙ্গুল চলে আসতেছিল না। এখন ভাইয়া এইটার কোনটার কি নাম পড়বো কিভাবে, এই যে এখানে আসেন, জাস্ট আপনি লিখবেন COR এস, সরি কার্সর বানানটা জানি কি, CURSOR, CURSOR কার্সর CSS, এইটা লিখে একটু হচ্ছে সার্চ করেন W3 স্কুলে কার্সরে কোনটার কি নাম সব হচ্ছে রেফারেন্স আপনি পেয়ে যাবেন। দেখেন এই যে CSS কার্সর প্রপার্টি। আপনাদের নেক্সট ক্লাসে এইটাও হচ্ছে আরো একটা এক্সট্রা হোমওয়ার্ক, আপনাদের কিন্তু অনেক হোমওয়ার্ক থাকবে, আমাদের হচ্ছে এখন থেকে বেশি করে পড়তে হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে পড়বেন, যেমন এখানে খেয়াল করেন এই যে দেখেন কত রকমের কার্সর আছে এবং কোনটার কি নাম সবগুলো এখানে পাবেন। আপনাদেরকে এইটা হচ্ছে একটু ট্রাই ইট ইউরসেলফে দেখালে হচ্ছে আপনাদের জন্য হচ্ছে বুঝতে সুবিধা হবে।
ট্রাই ইট ইয়োরসেলফে যে আপনারা দেখবেন হচ্ছে এক একটা টেক্সটের উপরে আপনি হোভার করবেন এক এক রকমের পয়েন্টার আসবে। ঠিক আছে, এই পয়েন্টারের নামগুলি হচ্ছে ওরা চেঞ্জ করে দিচ্ছে। যেমন দেখেন, এটা হচ্ছে অ্যালাইস, এটা হচ্ছে অল স্ক্রল, এটা হচ্ছে অটো, ঠিক আছে, এটা হচ্ছে সেল, এটা হচ্ছে মেনুর ক্ষেত্রে এটা আসবে, এটা হচ্ছে কল সাইজ, কপি। দেখছেন আমি যখন যেটার উপরে হোভার করতেছি আমার মাউসের পয়েন্টারটা যে হচ্ছে চেঞ্জ হয়ে যাইতেছে, দেখছেন? এই যে এটা হচ্ছে গ্র্যাব। তো এটার নাম কি বলেন তো? এই দেখেন, এই যে এখানে দেখেন কার্সর, এই যে প্রিসাইজ কার্সর গ্র্যাব, যেটা যে নাম ঠিক সেই নামটা যদি হচ্ছে আপনি কল করেন, যেমন যেমন এটা হচ্ছে ওয়েট, যেমন ওয়েট কই, এই যে দেখেন এটা হচ্ছে ওয়েট। ঠিক আছে, এই যে আপনি যদি কার্সর ওয়েট বলেন, কার্সর ওয়েট, যেমন আমরা যদি এখানে এসে ডব্লিউ এ আই টি ওয়েট যদি বলি, এবার এখানে এসে যদি রিলোড দেই দেখবেন হচ্ছে বাটনের উপরে যখনই আসবে না, এই যে দেখেন এই সাইনটা আসতেছে, দেখছেন? আশা করি এই পার্টটা আপনারা পুরোটা বুঝতে পারছেন।